আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে তোমাদের এইচএসসি ম্যানেজমেন্টের দ্বিতীয় পত্রের লেকচার 2। এই লেকচার 2 এর টপিক হচ্ছে ব্যবস্থাপনার নীতি আর পরিকল্পনা নিয়ে আমরা জানব। ব্যবস্থাপনার নীতি আর পরিকল্পনা থেকে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডের মধ্যে কিন্তু সৃজনশীল বলো এমসিকিউ বলো প্রত্যেকটা বছর প্রশ্ন আসে। এই দুইটা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা। আর আমি যেগুলো নোট করতে বলি সেগুলো অবশ্যই নোট করে নিবা, কারণ তোমরা এইচএসসি তোমাদের যাদের অ্যাডমিশন দেওয়ার প্ল্যান আছে, অ্যাডমিশনে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে, তোমাদের কিন্তু ওখানেও ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে। তোমরা যদি এখান থেকে ম্যানেজমেন্টটাকে একটু ভালোভাবে মানে প্রস্তুত করতে পারো, অ্যাডমিশনে গিয়ে কিন্তু তোমাদের আর ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি একটা চিন্তা করতে হবে না। তাই তোমরা এইচএসসি থেকে ম্যানেজমেন্টটাকে গুরুত্ব দাও, অ্যাডমিশনে গিয়েও ভালো করবা ইনশাল্লাহ, আর এসএসসিতেও ইনশাল্লাহ ভালো করবা। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবা তোমরা, আর অবশ্যই নোট করে নিবা যেগুলো বলি, কারণ এই ব্যবস্থাপনার নীতি আর পরিকল্পনার মধ্যে কিন্তু নোট করার অনেকগুলো বিষয় আছে। তাহলে আমরা আজকে ভিডিওটা শুরু করি। আর আমরা যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলো নিয়ে পড়বো, আর যেগুলো আমাদের পরীক্ষা আসে না বললেই চলায় ওগুলো নিয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে যেগুলো আসে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ব্যবস্থাপনার নীতি ইউনিট 1-এ আমরা জিনিস, অর্থাৎ যে আমরা ম্যানেজমেন্ট সেকেন্ড পার্টের লেকচার 1-এর মধ্যে আমরা ব্যবস্থাপনা সম্পর্কে জানছি, যেমন পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নেতৃত্বদান, পেশাদার সমন্বয় সাধন। কোনো কার্যের সম্পাদনের জন্য অবশ্যই নীতিমালা অনুসরণ করতে হবে। কি কাজ সম্পাদনের জন্য অবশ্যই কি করতে হবে? নীতিমালা অনুসরণ করতে হবে। তাই কি বলা যায় এই নীতি কি? নীতি হলো, এটা পরীক্ষা আসতে পারে, নীতি হলো কাজের, নীতি হলো কি কাজের সাধারণ, নীতি হলো কাজের সাধারণ নির্দেশিকা। নোট করে নিবা, যদি পরীক্ষার মধ্যে আসে এই নীতি কাকে বলে, তখন উত্তর হবে কাজের সাধারণ নির্দেশিকাকে কি বলে? নীতি বলে। নীতি হলো কাজের সাধারণ নির্দেশিকা। নীতি হলো কাজের সাধারণ নির্দেশিকা। আর ব্যবস্থাপনা সম্পর্কে তো আমরা জানছি, লেকচার 1-এ আমরা তো ব্যবস্থাপনা সম্পর্কে জানছিলাম। ব্যবস্থাপনার কার্যাবলী বাস্তবায়নের জন্য নানা ধরনের বিধিবিধান, কলাকৌশল অনুসরণ করতে হয়। এগুলো মূলত হচ্ছে ব্যবস্থাপনা নীতি। অর্থাৎ ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো আছে ওগুলো বাস্তবায়নের জন্য কি করতে হবে? নানা ধরনের বিধিবিধান অথবা কলাকৌশল কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই কলাকৌশল বিধিবিধানগুলো হচ্ছে কি ব্যবস্থাপনার নীতি। এই ইউনিটে আমরা ব্যবস্থাপনার নীতি ও নীতি প্রবর্তনের লেখক এগুলো সম্পর্কে জানবো। এই অধ্যায়টির নাম যেহেতু ব্যবস্থাপনার নীতি, আমরা ব্যবস্থাপনার নীতি কাকে বলে এটা সম্পর্কে একটু জানি, কারণ পরীক্ষার মধ্যে চলে আসে ব্যবস্থাপনার নীতি কাকে বলে এটা নিয়ে। ব্যবস্থাপনার নীতি কাকে বলে জিজ্ঞেস করলে আমরা খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিব, নাম্বার দিব অবশ্যই। সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি হচ্ছে ব্যবস্থাপনার যে কার্যগুলো আছে, ব্যবস্থাপনার কার্য সম্পাদনের কি কার্য সম্পাদনের ব্যবস্থাপনার কার্য সম্পাদনের ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশিকা। কি পথ নির্দেশিকা? ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশিকায় হলো ব্যবস্থাপনা নীতি। অর্থাৎ ব্যবস্থাপনার নীতি কাকে বললে জিজ্ঞেস করলে উত্তর হবে ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনাকেই, এটা নির্দেশিকা না, নির্দেশনা হবে,
ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনাকে কি বলে? ব্যবস্থাপনার নীতি বলে। এটা অবশ্যই তোমরা নোট করে নিবা। ব্যবস্থাপনার কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনাকে ব্যবস্থাপনার নীতি বলে। আমরা এখন জানবো ব্যবস্থাপনার নীতি, ধারণা, গুরুত্ব সম্পর্কে। ব্যবস্থাপনার নীতি ধারণা। ব্যবস্থাপনার নীতি সম্পর্কিত ধারণা। কতিপয় নীতির উপর ভিত্তি করে ব্যবস্থাপনার কার্যাবলী সম্পন্ন করতে হয়। ওই নীতিগুলো সম্পর্কে আমরা এই লেকচারের মধ্যে জানবো। এই নীতিমালা লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে। নীতিগুলো কার্যাবলীর সঠিক বাস্তবায়নের দিকপালের ন্যায় ভূমিকা পালন করে। নীতি হলো এমন নিয়ম কানুন বা অবশ্যই পালনীয়, অর্থাৎ এই নীতিগুলো কি করতে হবে? একজন ব্যবস্থাপনার কার্যাবলী সম্পাদনের জন্য কি করতে হবে, বা অর্থাৎ ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো আছে ওগুলো বাস্তবায়নের জন্য কিন্তু এই নীতিগুলো কি করতে হবে? অবশ্যই পালন করতে হবে। আর ব্যবস্থাপনার নীতি হলো কতিপয় প্রতিষ্ঠান কিছু পূর্ব নির্ধারিত নিয়ম বিশেষ। এই নিয়মগুলো প্রতিষ্ঠানের হওয়ার পিছনে অনেক গবেষক নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন। এই বিষয়ে EFL ব্রেচ ব্যবস্থাপনার নীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ব্যবস্থাপনার নীতি হলো মৌলিক সত্য অথবা বিশেষ সময়কালে যা কিছু সত্য হিসেবে মনে করা হয় এবং সেগুলো দুই বা ততোধিক চলকের মধ্যে বিরাজমান সম্পর্কে স্পষ্ট করে। এগুলো জানার দরকার নেই তোমাদের, মানে এগুলো একজনের মতে দিছে আর কি, যেগুলো ব্যবস্থাপক ছিলেন ওগুলোর মতে ব্যবস্থাপনার নীতি কাকে বলে এটা বলছেন। ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সম্পর্কিত সাধারণ প্রতিষ্ঠিত বিবৃতিকে ব্যবস্থাপনা নীতি বলে। এটা কিন্তু সহজ আছে, কিন্তু আমি তোমাদের যেটা লিখে দিছি ওটাই লিখবা তোমরা। উপরের আলোচনা থেকে বলা যায় প্রতিষ্ঠান বিবৃতি বা স্বতঃসিদ্ধ যার উপর নির্ভর করে কার্য সম্পাদন করলে কাজে সফল পাওয়া যায় তাকে নীতি বলে। এগুলো নীতি কাকে বলে তো এগুলো পড়ার দরকার নেই। এখন জানবো হচ্ছে কি ব্যবস্থাপনার নীতির গুরুত্বটা আমরা একটু জানবো। অর্থাৎ ব্যবস্থাপনার নীতি কার্যাবলীতে ব্যবস্থাপনার নীতিগুলো যদি আমরা পালন করি তাহলে কি কি গুরুত্ব হবে ওগুলো নিয়ে আমরা আলোচনা করি। ব্যবস্থাপনার নীতিগুলো কাজের নির্দেশনার মতো ভূমিকা পালন করে, অর্থাৎ ব্যবস্থাপনার নীতিগুলো কি করে? কাজের নির্দেশনার মতো ভূমিকা পালন করে। নীতিগুলো বহু পরীক্ষা নিরীক্ষার পর বাস্তব রূপ নিয়েছে। যে নীতিগুলো সম্পর্কে আমরা জানবো ওই নীতিগুলো কি পরীক্ষা নিরীক্ষার পর বাস্তব রূপ নিয়েছে। মনে রাখবেন নীতি বাস্তব ভিত্তিক। নীতি কি ভিত্তিক? বাস্তব ভিত্তিক, তত্ত্ব নির্ভর ও সর্বজনীন প্রয়োগ ভিত্তিক। নীতি বাস্তব ভিত্তিক এবং তত্ত্ব নির্ভর ও সর্বজনীন প্রয়োগ ভিত্তিক। প্রশ্ন হলো কোথায় নীতিগুলো প্রয়োগ করবেন? এটা অবশ্যই তোমাদেরও প্রশ্ন থাকতে পারে। ছোট প্রতিষ্ঠান না বড় প্রতিষ্ঠান, সরকারি না বেসরকারি, তবে যেখানে প্রয়োগ করেন না কেন তা স্থান, কাল ও পাত্রভেদে নমনীয় ভিন্ন হতে পারে। অর্থাৎ তুমি এই নীতিগুলো যে ব্যবস্থাপনায় প্রয়োগ করো না কেন সেগুলো স্থান, কাল ও কি ভেদে, পাত্রভেদে এই নীতিগুলো কি হতে পারে? ভিন্ন হতে পারে। তোমরা মনে রাখবা ব্যবস্থাপনার নীতি কি ভেদে ভিন্ন হতে পারে? উত্তর হবে স্থান, কাল ও পাত্রভেদে ভিন্ন হতে পারে। নিচের ব্যবস্থাপনার নীতি গুরুত্ব, অর্থাৎ আমরা নীতি করলে যে গুরুত্বগুলো আছে ব্যবস্থাপনার জন্য একটা সেগুলো সম্পর্কে জানবো। উদ্দেশ্য অর্জনের সহায়তা। এই ব্যবস্থাপনা সবসময় প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য সশস্ত্র থাকে, অর্থাৎ ব্যবস্থাপনা কি করবে? প্রতিষ্ঠানের যে উদ্দেশ্যটা থাকবে সেটা বাস্তবায়নের জন্য কি করবে? সবসময় সচেষ্ট থাকবে। প্রতিষ্ঠানের নীতি অনুসরণ করলে সুফল পাওয়া যায় এবং সহজে লক্ষ্য অর্জন করা যায়। এগুলো কি ব্যবস্থাপনার গুরুত্ব হচ্ছে কি উদ্দেশ্য অর্জনের সহায়তা। একটা পড়লাম। কর্মীর আগ্রহ বৃদ্ধি পায়, অর্থাৎ কর্মী যখন দেখতে পায় যে তার প্রতিষ্ঠান স্বীকৃতি নীতি অনুসরণ করে তখন তাদের উৎসাহ বৃদ্ধি পায় এবং মনোবল উন্নতি হয়। এছাড়া তার নীতিগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকে। দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, কাজের ভার লাঘব, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, এগুলো সম্পর্কে তোমরা একটু রিডিং পড়ে নিবা। আমি তোমাদের অন্য টপিকে চলে যায়। ব্যবস্থাপনার কার্য সংক্রান্ত সর্বজনীন স্বীকৃত বিবৃতিকে কি বলে? ব্যবস্থাপনার নীতি বলে। প্রতিষ্ঠানের প্রকৃতি উপর ভিত্তি করে ব্যবস্থাপনার নীতি প্রয়োগ কেমন হওয়া প্রয়োজন? অবশ্যই প্রতিষ্ঠানের প্রকৃতির উপর ভিত্তি করে নমনীয়, আমরা এখানে পড়ছিলাম নমনীয় নাকি পালনীয়, এটা একটু দেখি আমি। অবশ্যই পালনীয় হবে কি? এটা উত্তর হবে হচ্ছে কি অবশ্য পালনীয়। ব্যবস্থাপনা নীতি অনুসরণ করলে কোনটি বৃদ্ধি পায়? কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। কর্মীর বেতন বৃদ্ধি পাবে না, এটা মেবি কর্মীর বেতন বৃদ্ধি পাবে না।
এটা কি হবে? 3 নাম্বার হচ্ছে কি ব্যবস্থাপনার নীতি অনুসরণ করলে নিচের কোনটি বৃদ্ধি পায়? এটা হবে হচ্ছে কি কাজের গতিশীলতা, বাকিগুলো না। কর্মীর বেতন বৃদ্ধি পাবে না। প্রতিষ্ঠানের প্রকৃতির উপর নীতির প্রয়োগ কেমন হওয়া প্রয়োজন? এটা কিন্তু অবশ্যই পালনীয় থেকে কিন্তু নমনীয়, এটা কিন্তু একটু বেশি যায়, তাই তোমরা এটা নমনীয় দিও। যদি বলে প্রতিষ্ঠানের প্রকৃতির উপর ব্যবস্থাপনার নীতি প্রয়োগ কেমন হওয়া প্রয়োজন, উত্তর তোমরা নমনীয় দিও, অবশ্যই পালনীয় দিও না। এখন আমরা জানবো হচ্ছে কি ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সম্পর্কে। ব্যবস্থাপনার নীতি বা আদর্শ, আমরা পূর্বে জেনেছি যে নীতি হলো কার্য সম্পাদনের সাধারণ নির্দেশিকা। আমি তোমাদের বলেছিলাম নীতি হলো কার্য সম্পাদনের কি সাধারণ নির্দেশিকা। নীতি দিকপালের ন্যায় ভূমিকা পালন করে একটি প্রতিষ্ঠান, এগুলো পড়ার দরকার নেই, আমরা নীতিগুলো পড়বো এখন। যে নীতিমালা আদর্শগুলো অনুসরণ করবে একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের জন্য নিচের নীতিগুলো কি করবে? অনুসরণ করবে। উদ্দেশ্যের নীতি, প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে মিল রেখে। উদ্দেশ্যের নীতি কি? প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্যের সাথে মিল রেখে এর বিভাগ শাখাসমূহ উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। পরের উদ্দেশ্য অর্জনের যথাযথ নীতি করতে হবে। অর্থাৎ উদ্দেশ্য নীতির কথা হলো প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা থাকবে সেটার সাথে মিল রেখে বিভাগ ও শাখাসমূহ যে উদ্দেশ্যটা কি করবে? নির্ধারণ করবে, সেটা মিল রাখতে হবে। পরে উদ্দেশ্য অর্জনের জন্য যথাযথ নীতিও তৈরি করতে হবে। কর্তৃত্ব ও দায়িত্বের নীতি। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। এটা কি? কর্তৃত্ব মানে কি? কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। অন্যদিকে দায়িত্ব হলো, অর্থাৎ কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। অর্থাৎ কর্তৃত্ব মানে হলো কি? কোনো একটা কর্মচারীকে আদেশ দিবে, অর্থাৎ তাই আদেশ দানের অধিকার। এটা এমসিকিউতে আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে। কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। আর কি আর দায়িত্ব কি? দায়িত্ব হলো জবাবদিহিকতা, অর্থাৎ জবাবদিহি করার বাধ্যবাধকতা। অর্থাৎ জবাবদিহি করার বাধ্যবাধকতা হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা। অর্থাৎ শ্রমিক কর্মীরা কিন্তু ব্যবস্থাপনা কি করে? দায়িত্ব পালন করে। তাই দায়িত্ব কারা পালন করবে? দায়িত্ব পালন করবে কারা? শ্রমিকরা কাদেরকে জবাবদিহি করবে? ব্যবস্থাপনাকে। তাই কর্তৃত্ব হলো ব্যবস্থাপকরা কি করবে? শ্রমিকদের আদেশ করবে। তাই কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। অন্যদিকে দায়িত্ব হলো কি করবে? শ্রমিকরা মানে কাজ কিরকম হয়েছে এরকম নিয়ে জবাবদিহিকতা করবে কাদের সাথে? ব্যবস্থাপকের সাথে। তাই দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা আর কর্তৃত্ব হলো আদেশ দানের অধিকার। এটা বোঝাচ্ছে। কোনো ব্যবস্থাপক কোনো কার্য সম্পাদনের জন্য দায়িত্ব দেওয়া থাকলে তাকে অবশ্যই কর্তৃত্ব করার ক্ষমতা দিয়ে মোট কথা কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। পরিকল্পনা নীতি। পরিকল্পনা ছাড়া একটি প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জন করা যায় না। কি করা যায় না? পরিকল্পনা ছাড়া কিন্তু উদ্দেশ্য অর্জন করা যায় না। এছাড়া পরিকল্পনা উদ্দেশ্য অর্জনের রূপরেখা বলা হয়। এটা মনে রাখবো অবশ্যই। পরিকল্পনাকে কি বলা হয়? উদ্দেশ্য অর্জনের রূপরেখা বলা হয়। পরিকল্পনা বাস্তবায়নের নীতি প্রয়োজন করা হয়। পরিকল্পনা বাস্তবায়নেও নীতির প্রয়োজন হয়। পরিকল্পনাকে কি বলা হয়? উদ্দেশ্য অর্জনের রূপরেখা বলা হয়। এখন জানবো সমন্বয়ের নীতি। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, অর্থাৎ সমন্বয় মানে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে কি করা? সম্পর্ক সৃষ্টি করা। সমন্বয়ের কারণে সম্পদের সদ্ব্যবহার হয়, সহজে উদ্দেশ্য অর্জন করা যায়। প্রতিষ্ঠানের ভিতরে আন্তঃবিভাগ সমন্বয় সাধন নিশ্চিত করার জন্য সমন্বয় নীতি অনুসরণ অপরিহার্য। প্রতিটি বিভাগ কাজের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করা না হলে কাজের বিশৃঙ্খলা দেখা যায়। অর্থাৎ প্রত্যেকটা কাজ বা প্রত্যেকটা বিভাগের মধ্যে যদি সমন্বয় করা না যায় তখন কি হবে? কাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়। তাই সমন্বয় নীতি কি একটা আদর্শ। ব্যবস্থাপনার জন্য সমন্বয় নীতিটা করা একটি আদর্শ। পেশনার নীতি। আর্থিক অনার্থিক প্রণোদনা দিয়ে কর্মীদের উৎসাহ প্রদান করলে উদ্দেশ্য হাসিল করা যায়। অর্থাৎ তুমি যখন কর্মীকে টাকা আর্থিক হোক বা টাকা ছাড়া হোক যে কোনোভাবে যদি ওদের যদি মনটা জয় করতে পারো, কিন্তু ওরা কিন্তু কাজের প্রতি কি থাকবে? একদম মনোযোগী থাকবে। তখন ওরা কাজের প্রতি মনোযোগী থাকলে তোমাদের উদ্দেশ্যটা কি হবে? হাসিল হবে, অর্থাৎ উদ্দেশ্যটা পূরণ হবে। পেশনার নীতির মাধ্যমে প্রণোদনার পদ্ধতি নির্ধারণ করা হয়। কিসের মাধ্যমে? পেশনার মাধ্যমে প্রণোদনার পদ্ধতি নির্ধারণ করা হয়। সহযোগিতার নীতি। এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের নির্বাহী, অর্থাৎ এটা এক বিভাগ অন্য বিভাগকে কি করবে? সহযোগিতার মনোভাব তৈরি করবে।
এক বিভাগের সাথে অন্য বিভাগের ঊর্ধ্বতন ও অধস্তনদের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব তৈরি করতে হবে। ভারসাম্য নীতি, এই নীতির মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিটি বিভাগ কর্মীদের কার্যভার সুষম করা হয়। কেননা ভারসাম্যের অভাবে কর্মীদের মধ্যে অনেক সময় কাজের প্রতি অনীহা আসতে পারে, ফলে উৎপাদনশীলতা হ্রাস পেতে পারে। অর্থাৎ ভারসাম্য নীতির অভাবে কী হতে পারে, উৎপাদনশীলতা কী হতে পারে, হ্রাস হতে পারে। মিথ্যাবহিতার নীতি, প্রতিযোগিতামূলক বাজারে এই একই শিল্পের আওতায় অনেক প্রতিষ্ঠান থাকে, তাই আয় বাড়ানো সম্ভব হয় না। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে আয় বাড়ানোর চেয়ে ব্যয় সংকোচনের নীতি প্রাধান্য দেওয়া হয়, কেননা মিতব্যয়ী হয়ে খরচ কমাতে পারলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। মনে রাখবা, মিতব্যয়ী হয়ে খরচ কমাতে পারলে কি বৃদ্ধি পাবে, মুনাফা বৃদ্ধি পাবে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য অবশ্যই মিতব্যয়িতার নীতি অনুসরণ করতে হবে। সহযোগিতার নীতি হচ্ছে কি, এক বিভাগ অন্য বিভাগের সাথে কি করবে, সহযোগিতার নীতি হচ্ছে এক বিভাগ অন্য বিভাগের সাথে কি করবে, সহযোগিতা মনোভাব তৈরি করবে। এটা মনে রাখলে হবে, সহযোগিতা মনোভাব তৈরি করতে হবে। ভারসাম্যের নীতি বলতে হচ্ছে কি, প্রতিটি বিভাগের কার্য সুষমভাবে করা হবে। ভারসাম্যের অভাবে কর্মীদের কি হবে, মধ্যে কাজের প্রতি অনীহা আসতে পারে। ভারসাম্যের অভাবে উৎপাদনশীলতা হ্রাস পেতে পারে। মিতব্যয়িতার নীতি, মিতব্যয়িতা অবশ্যই দরকার, কারণ প্রতিযোগিতামূলক বাজারে একই রকমের প্রতিষ্ঠান কিন্তু অনেক রকম আছে, তাই তুমি আয় বাড়ানোর চেয়ে ব্যয় সংকোচনের দিকটি এখানে প্রাধান্য পায়, বিবেচনা করতে হবে আর কি, প্রাধান্য দেওয়া হয় বেশি। কেননা মিতব্যয়ী হলেও খরচ কমতে পারে, মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের জন্য এটাও গুরুত্বপূর্ণ অনুসরণ করতে হয়। নমনীয়তার নীতি হচ্ছে কি, পরিবেশ মানুষকে প্রভাবিত করে। পারস্পরিক অবস্থার পরিবর্তন দ্বারা ব্যবস্থাপনা প্রভাবিত হয়। সে কারণে পরিবর্তিত অবস্থার খাপ খাওয়ানোর জন্য ব্যবস্থাপনা নমনীয়তার নীতি অনুসরণ করতে হয়। নমনীয়তার নীতি বিদ্যমান থাকলে নীতিগুলো ব্যবস্থাপনা পরিবর্তন হয়। অর্থাৎ নমনীয়তার নীতি বলতে কি, পরবর্তী পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নতুন নীতি অনুসরণ করাই হলো নমনীয়তার নীতি। জবাবদিহিতা কি, ওই যে বলছিলাম যে কোম্পানির শ্রমিক কর্মী যারা আছে তারা কি করবে, ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করবে। কাজের মধ্যে কোনো বিচ্যুতি আসলে ওদের জবাবদিহি করতে হবে কাদেরকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা থাকবে তাদেরকে। এখন আমরা এই এমসিকিউগুলো সমাধান করব। কোনটি কর্তৃত্ব দায়িত্বের নীতি? কর্তৃত্ব দায়িত্বের নীতি বলতে হচ্ছে কি, কর্তৃত্ব দায়িত্ব সুষম থাকবে। দ্বৈত অধীনতার বিষয়টি ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? দ্বৈত অধীনতার বিষয়টি আদেশের ঐক্যের পরিপন্থী। আদেশের ঐক্যের কি পরিপন্থী। ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজের আগ্রহী তোলা করা হয়? বিকেন্দ্রীকরণ। এটা তোমাদের পড়া নেই, আমি পড়াবো। কোম্পানির কোন নীতি অনুসরণ করে কর্মীদের কাজে আগ্রহী করতে হবে? বিকেন্দ্রীকরণ। সকল কর্মীদের নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন কোনটি সমর্থক? সাম্য। অর্থাৎ সাম্য মানে হচ্ছে কি, সকল কর্মীদের একই চোখে দেখা। এফএডব্লিউ টেলর হেনরি ফেলের ব্যবস্থাপনার নীতি, অর্থাৎ এফএডব্লিউ টেলর ও হেনরি ফেল যে নীতিগুলো দিয়েছিল ওগুলো সম্পর্কে আমরা জানব। এই নীতিগুলোতে কিন্তু প্রশ্ন আসে বারবার, তাই তোমরা অবশ্যই তোমাদের আগেও বলছে এই নীতিগুলো গুরুত্ব সহকারে দেখবা এবং নোট করে রাখবা, আর তোমরাও বাসায় পড়বা। ব্যবস্থাপনা উন্নয়নে যারা অবদান রেখেছে তাদের মধ্যে এফএডব্লিউ টেলর হেনরি ফেলের অবদান অন্যতম। টেইলর ইস্পাত কোম্পানি চাকরি করেছেন। টেইলর কোথায় চাকরি করেছেন? ইস্পাত কোম্পানিতে। তার ব্যবস্থাপনার সাফল্য দেখে কোম্পানি তাকে নানা সময় পদোন্নতি দিয়েছে। তিনি প্রধান ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তিনি অনেক ইস্পাত কারখানার পরামর্শক ছিলেন। তিনি তার জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনার যে নীতিগুলো প্রবর্তন করেছেন তা টেইলরের নীতিমালা নামে পরিচিত। তাহলে আসল নীতিগুলো সম্পর্কে জানি। নীতি হলো পণ্যবাণিজ্য কাজের সাধারণ নির্দেশিকা, এগুলো সম্পর্কে জানছি। 1911 সালে টেইলর সমস্ত ধারণা একত্র করে। 1911 সালে টেইলর সমস্ত ধারণা একত্র করে দ্য প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইয়ের নামটা কি, দ্য প্রিন্সিপল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বই প্রকাশ করেন। কত সালে? 1911 সালে। তার ধারণা এখন ও স্বীকৃতি। ব্যবস্থাপনার ক্ষেত্রে টেইলরের অবদান অপরিসীম, অবসরণীয়। তার প্রবর্তিত ব্যবস্থাপনার মূলনীতি নিচে দেওয়া হলো। অর্থাৎ ব্যবস্থাপনার সে 4টি নীতি দিয়েছিল। কি, এফএডব্লিউ টেইলর ব্যবস্থাপনার নীতি কয়টি দিয়েছিল? 4টি।
ওই চারটি হলো শিক্ষা, কারখানা, কার্যাবলী বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক ধারণা প্রয়োগ, বিজ্ঞানসম্মত উপায়ে কর্মী নির্বাচন, শ্রমিক কর্মীদের বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ ও তাদের উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ, ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে ঘনিষ্ঠ সুমধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন। কি এফএডব্লিউ কয়টি নীতি ধারণা দিয়েছেন? চারটি। এই চারটি আমরা আলোচনা করছি। ব্যবস্থাপনার ক্ষেত্রে টেলর প্রথম ও প্রধান ব্যক্তি যিনি শিল্পে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি পরিবর্তন করেন। শিল্পে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করেন কে? শিল্পে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি প্রবর্তন করা হচ্ছে কি? টেলর। তিনি তার নীতিগুলো বাস্তবায়ন প্রয়োগ করে সুফল পেয়েছেন, সে কারণে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফএডব্লিউ টেলর। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে এফএডব্লিউ টেলর। নীতি উন্নয়নে নানা লেখক অবদান রেখেছেন, তাদের মধ্যে হেনরি ফেলের নাম উল্লেখযোগ্য। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেল। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কি এফএডব্লিউ টেলর, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কি হেনরি ফেল। হেনরি ফেল 1916 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার যুগান্তরী পুস্তক জেনারেল, অর্থাৎ তার একটা বই আছে সেগুলো হচ্ছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, 14টি ব্যবস্থাপনা নীতির কথা উল্লেখ করেছেন। অর্থাৎ এই বইতে তিনি 14টি নীতির কথা উল্লেখ করেছেন। এই নীতিগুলো সম্পর্কে জানবো আমরা। এই নীতিগুলো সম্পর্কে জানার আগে আমরা এই এফএডব্লিউ টেলর আর হেনরি ফেলের জন্ম মৃত্যু সাল সম্পর্কে একটু জানি, কারণ এগুলো পরীক্ষার মধ্যে আসে। আমরা কালি পেজ খুঁজি, হ্যাঁ এখানে বলা যাবে। এফএডব্লিউ টেলর, আমি সংক্ষেপে টেলর লিখতেছি। টেলরের জন্ম হচ্ছে 1856 সালে। কোথায়? 1856 সালে। কোথায় জন্মগ্রহণ করে জিজ্ঞেস করা হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে 1856 সালে জন্মগ্রহণ করে। আর মৃত্যুবরণ করেন হচ্ছে কি 1915 সালে। কত সালে মৃত্যুবরণ করেন? 1915 সালে। এটা মনে রাখবে, কারণ এমসিকিউতে আসে এই দুইজনের জন্ম মৃত্যু সাল এমসিকিউর মধ্যে আসে। টেলর হচ্ছে 1856 জন্ম আর 1915 হচ্ছে মৃত্যু। তারপর হচ্ছে কি এখন ফেল, হেনরি ফেল। আমি সংক্ষেপে হেনরি লিখতেছি। হেনরি হচ্ছে কি 1925 সালে জন্ম। হেনরি হচ্ছে কি 1841 সালে জন্ম। 1841 সালে জন্ম কোথায়? 1841 সালে জন্মগ্রহণ করেছে তুরস্কে। তুরস্কের যে ইস্তাম্বুল শহরটা আছে ওখানে জন্মগ্রহণ করে। তুরস্কে ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করে কত সালে? 1841 সালে। মৃত্যুবরণ করা হচ্ছে কি 1925 সালে। মৃত্যুবরণ কত সালে? 1925 সালে। এই হেনরি ফেল সম্পর্কে আরেকটা তোমাদের জানিয়ে দিই। হেনরি ফেল কিন্তু তার 6 বছর বয়সে বাবা মার সাথে কোথায় চলে আসেন? তার বাবা মার সাথে কিন্তু ফ্রান্সে চলে আসেন। আর ফ্রান্সে এসে তারা কি করে? স্থায়ীভাবে আবাস গড়ে তোলে। অর্থাৎ 1841 সালে জন্মগ্রহণ করলে 6 বছরের বয়সে যদি সে ফ্রান্সে চলে আসে, তাহলে ফ্রান্সে চলে গেছিল কত সালে? 1844 সালে। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এই হেনরি ফেল হচ্ছে একজন খনি প্রকৌশলী। হেনরি ফেল একজন কি খনি প্রকৌশলী ছিলেন। এখন আমরা হেনরি ফেলের আমরা এখন 14টি নীতি আছে, ওগুলো সম্পর্কে জানবো। হেনরি ফেলের 14টা নীতিগুলো হলো, এক হচ্ছে কি এক নম্বর হচ্ছে কি শ্রম বিভাগকে আবার কার্য বিভাজন বলা হয়। অর্থাৎ শ্রম বিভাগ নীতিকে কার্য বিভাজন নীতিও বলা হয়। এই নীতি অনুযায়ী প্রত্যেক কর্মী কাজের আওতা নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়, যাতে দক্ষতা সহকারে শ্রম ব্যবহার করা যায়। এই নীতির ফলে প্রত্যেক কর্মী নির্বাহী কর্মক্ষেত্রে বিশেষায়িত জ্ঞান অর্জন করতে পারে। এই নীতি অনুযায়ী মানুষ যত বেশি বিশেষায়িত হবে, তত বেশি নিপুণভাবে কাজ সম্পাদন করতে পারবে। আদেশের অর্থনীতি মানে হচ্ছে কি এই নীতি অনুযায়ী প্রত্যেক কর্মী একটি নির্দিষ্ট কাজের জন্য মাত্র একজন ব্যক্তির উপর থেকে নির্দেশ পাবে। অর্থাৎ সে শুধু কি করবে? একজন
ব্যক্তির আদেশ কি করবে, মেনে চলবে। এর বস কিন্তু একজন, অর্থাৎ একজন কর্মীর আদেশকর্তা থাকবেন একজন মাত্র ব্যক্তি। এটা কোন নীতি বললে তখন উত্তর হবে হচ্ছে কি আদেশের অক্ষ নীতি। অর্থাৎ একজন কর্মী দুজন বস থাকে না। প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী শুধু একজন বসের অধীনে থাকবে এবং তার আদেশে গ্রহণ করবে, কারণ দুজন বসের অধীনে একজন কর্মীর কাজ করলে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিচালনার লক্ষ্য, এই নীতি অনুযায়ী সংগঠনের প্রতিটি লক্ষ্য অর্জনের জন্য শুধু একজন কর্মকর্তার একটি পরিকল্পনা থাকবে, অর্থাৎ একই লক্ষ্য বিশিষ্ট কার্যগুলির জন্য একটি মাত্র পরিকল্পনা থাকবে এবং তা সকল কার্য সম্পাদনের নির্দেশ প্রদান করবে একজন কর্মকর্তা। প্রতিষ্ঠানের স্বার্থ প্রাধান্য দেব, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিতে হবে। অর্থাৎ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রতিষ্ঠানের স্বার্থকে কি দিতে হবে, স্থান দিতে হবে। অধিকন্তু প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও ব্যক্তির উদ্দেশ্যের যেন পরস্পর সংঘর্ষিক না হয় সেটি নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের সাধারণ স্বার্থ কর্মীদের ব্যক্তি স্বার্থের উপর স্থান রাখে, তবে উভয় প্রকার স্বার্থের মধ্যে সংগতি থাকা প্রয়োজন। অর্থাৎ এটা হচ্ছে কি বোঝাচ্ছে সাধারণ স্বার্থে নিজের স্বার্থ ত্যাগের অধিকার, অর্থাৎ ব্যক্তি সাথে প্রাতিষ্ঠানের সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদান করতে হবে। অর্থাৎ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক স্বার্থকে কি করতে হবে, অগ্রাধিকার প্রদান করা হলো ব্যবস্থাপনার সাধারণ নিজস্ব ত্যাগ এর নীতি বলে। ন্যায্য মজুরি, অর্থাৎ ন্যায্য বেতন ও মজুরি কাঠামোর প্রবর্তন করেন। শ্রমিক কর্মীদের সর্বাধিক সন্তুষ্টি প্রদানের ব্যবস্থা নিতে হবে। পারিশ্রমিক ন্যায্য হতে হবে, তা প্রদানের যুক্তিসঙ্গত হতে হবে। এটাকে পারিশ্রমিকের নীতিও বলা হয়। কিসের নীতি? সেটাকে পারিশ্রমিকের নীতিও বলা হয়ে থাকে। কেন্দ্রীকরণ, কর্তৃত্ব কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ পরিমাণ প্রতিষ্ঠানের প্রয়োজন বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্ভর করা হয়। ব্যবস্থাপনা চূড়ান্ত কর্তৃক নিজের হাতে রাখবেন, কিন্তু সঠিকভাবে দায়িত্ব পালনের সুবিধার্থে ব্যবস্থাপক কর্তৃক কিছু অংশ কর্মীদের নিকট অর্পণ করবেন। আচ্ছা, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নিয়ে আমরা একটু জানবো, কারণ এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতিষ্ঠানের কোন ধরনের সিদ্ধান্ত ব্যবস্থাপনার কোন পর্যায়ে গ্রহণ করা হবে এই বিষয়ে নীতিকে কি বলে, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি বলে। আচ্ছা, যদি প্রতিষ্ঠানে যে সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্ত যদি ব্যবস্থাপনার যে উপরি পর্যায়ে আছে, যে ব্যবস্থাপনার যে উপরি স্তরে যে যারা থাকে তারা যদি সংরক্ষণ করে, অর্থাৎ তারা যদি এটা দেখে ব্যবস্থাপনার উপরি পর্যায়ে এগুলো যদি দেখে, তখন সেটাকে বলা হচ্ছে কি কেন্দ্রীকরণ। অন্যদিকে ক্ষমতা যদি নিচে পর্যায়ে, অর্থাৎ নিচে যে ব্যবস্থাপকরা আছে তাদের হাতে ছেড়ে দেয়, তাকে বলে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ ক্ষমতা যদি উচ্চ উচ্চ ব্যবস্থাপনার হাতে থাকে তখন হবে কি কেন্দ্রীকরণ। ক্ষমতা যদি নিচের পর্যায়ের ব্যবস্থাপকের হাতে থাকে তখন হবে কি বিকেন্দ্রীকরণ। আচ্ছা, আরেকটা কথা, সম্পূর্ণ কোন একটা ব্যবস্থাপনা যদি সম্পূর্ণ কেন্দ্রীকরণ হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের কোন সকল ক্ষমতা যদি উপরের পর্যায়ের হাতে থাকে, তখন কি হবে, অধস্তন যারা আছে অর্থাৎ নিচের যারা আছে শ্রমিক কর্মী তাদের গুরুত্ব হ্রাস পায়। এগুলো তোমরা মনে রাখবা। জোড়াময় শিকল নীতি, পেয়লের মধ্যে প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত কর্তৃত্ব প্রবাহ থাকবে, অর্থাৎ প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত কি থাকবে, কর্তৃত্বের প্রবাহ থাকবে। অর্থাৎ প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একবারে নিচের স্তর পর্যন্ত সাংগঠনিক নিয়মে, এটা আমি বলতেছি কাকে বলতেছি, প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে একবারে নিচের স্তর পর্যন্ত প্রতিষ্ঠানের সাংগঠনিক নিয়মে প্রতিটা ব্যক্তি, বিভাগ, উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়ার নীতিকে কি বলে, ব্যবস্থাপনা জোড়াময় শিকলের নীতি বলে। অর্থাৎ প্রতিষ্ঠানের উপর থেকে শুরু করে প্রতিটা বিভাগ, উপবিভাগকে একে অন্যের সাথে যুক্ত করে দেওয়াকে কি বলে, জোড়াময় শিকলের নীতি বলে। এটা তোমরা মনে রাখবা। এই শিকলের মধ্যে কর্তৃত্বের প্রবাহ, যোগাযোগের ঊর্ধ্বগতি, নিম্নগতি নির্দেশিত হয়। জোড়াময় শিকলের নীতি অনুসরণে নিম্ন স্তরের কর্মীরা ধাপে ধাপে স্তর অতিক্রম করে উচ্চ স্তরের ব্যবস্থাপকের সাথে যোগাযোগ রক্ষা করে স্তর এড়ানো চলবে না। জোড়াময় শিকলের নীতি নিম্ন চিত্রে করা হলো। অর্থাৎ একজন ব্যবস্থাপক সকল কি করবে, যুক্ত করবে। এভাবে সকল স্তরের বিভাগ, উপবিভাগের স্তরের কর্মীদের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। নিয়মতান্ত্রিকা, প্রতিষ্ঠান দুই ধরনের বিন্যাস করে, মানব বিন্যাস, বস্তুগত বিন্যাস।
মানব বিন্যাস হলো প্রত্যেকটি পদের সঠিক ও যোগ্য ব্যক্তি অবস্থান রাখতে হবে। অপরদিকে বস্তুগত বিন্যাস হলো যে স্থানে বস্তু রাখার উপযুক্ত সে স্থানে সেটিকে রাখতে হবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি শৃঙ্খলার নীতি। শৃঙ্খলা নীতি বলতে কি বোঝায়? যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখতে হবে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতি হলো সাম্যের নীতি। অর্থাৎ যোগ্য ব্যক্তিকে আমরা যোগ্য স্থানে রাখি, ঠিক তেমনিভাবে সঠিক বস্তুকে কোথায় রাখতে হবে? সঠিক স্থাপনে রাখতে হবে। এই নীতি হলো কি ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি। শৃঙ্খলা বলতে কি বোঝায়? উপকরণীদের শৃঙ্খলাকে বোঝায়। অর্থাৎ শৃঙ্খলা বলতে মানুষের শৃঙ্খলাকে বোঝায় না। শৃঙ্খলা বলতে বোঝা হচ্ছে কি উপায় উপকরণীতে যেগুলো আছে, অর্থাৎ ব্যবস্থাপনার যে ম্যাটেরিয়ালগুলো আছে ওগুলোর শৃঙ্খলাকে বোঝায়। সাম্যের নীতি। এই নীতি অনুযায়ী ব্যবস্থাপক কর্মীদের সবাইকে সমানভাবে দেখবে এবং ন্যায়পরায়ণতা প্রদর্শন করবে। অর্থাৎ প্রত্যেকটা কর্মীকে সমান চোখে দেখতে হবে। ব্যবস্থাপকগণ সব কর্মীর সাথে সমান আচরণ করবেন, বন্ধুসুলভ হবেন, পারিশ্রমিক ও সুযোগ সুবিধা প্রদানের বেলায় সমতা রক্ষা করবেন। এর ফলে কর্মচারীর মধ্যে আনুগত্য কর্তব্যনিষ্ঠ মনোভাব তৈরি হয়। চাকরির স্থায়িত্ব। অকারণে কর্মীদের গণ বদল ছাঁটাই করা হলে ব্যবস্থাপনা অকার্যকর হয়ে পড়বে। নির্বাহী ও কর্মবাহীর চাকরিকালে নিরাপত্তা দিয়ে দক্ষতা বাড়ানো ব্যবস্থাপনার অন্যতম নীতি। কর্মীদের উদ্যোগ। কর্মীরা যাতে স্বাধীনভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে সে ব্যবস্থা করতে হবে। কর্মীদের উদ্যোগ উৎসাহ করা বা ব্যবস্থাপনার কর্তব্য। নতুন কোনো পদ্ধতি উদ্ভাবন করার জন্য কর্মীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা যৌতুকযুক্ত সুযোগ সৃষ্টি করতে হবে। এতে প্রতিষ্ঠানের প্রতি তাদের আগ্রহ বাড়ে এবং তারা কর্মোন্নব দেখাতে পারে। একতাই বল। যেখানে একতাই সেখানে শক্তি। ব্যবস্থাপককে অধীনস্থ টিমওয়ার্ক, একতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। টিমওয়ার্কের উদ্যমতা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য সহায়ক। দলগত চেতনা সৃষ্টি করে কর্মীদের মধ্যে ঐক্যবদ্ধ জাগ্রত করতে হবে। এই 14টি নীতি হচ্ছে কার? হেনরি ফেয়লের। তোমরা অবশ্যই এই 14টি নীতি তোমাদের মেন বই যেটা আছে ওখানে থেকে ভালোভাবে পড়ে নিবা, আর ভিডিও থেকে যেগুলো বলছো ওগুলো খুব ভালোভাবে নোট করে রাখবা। এফএডব্লিউ টেলর দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট গ্রন্থটি কত সালে প্রকাশ করেন? এখানে একটা মিস্টেক হয়েছে, 1911 সাল দেন, একটা পড়ে না, এটা 1911। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফএডব্লিউ টেলর। যদি বলো আধুনিক ব্যবস্থাপনার জনক তখন হবে কি? হেনরি ফেয়ার। হেনরি ফেয়ার ব্যবস্থাপনা কোটি নীতি প্রদান করেছেন 14টি। ব্যবস্থাপনা কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা খর্ব করা হয়? কেন্দ্রীকরণ। ব্যবস্থাপনার দক্ষতা ও গুণাবলী সম্পর্কে একটু জানবো আমরা। মানে ব্যবস্থাপনার দক্ষতা কি কি দক্ষতা থাকতে হবে এগুলো সম্পর্কে আর কি। কারিগরি দক্ষতা। কারিগরি দক্ষতা মানে কি? কাজ সংক্রান্ত জ্ঞান থাকতে হবে। একজন ব্যবস্থাপকের কাজ সংক্রান্ত কি থাকতে হবে? জ্ঞান থাকতে হবে। কোনো কাজের প্রতি অর্জিত জ্ঞান সঠিকভাবে সম্পাদন করার ক্ষমতাকে কারিগরি দক্ষতা বলে। ব্যবস্থাপককে ব্যবস্থাপনা সম্পর্কিত কারিগরি দক্ষতার অধিকারী হতে হয়। শুধু তাই নয়, সমসাময়িক বিষয় সামলাই দেওয়ার মতো কারিগরি দক্ষতা তাকে অর্জন করতে হয়। এগুলো কি একজন ব্যবস্থাপকের দক্ষতা। এটা কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা। মানবীয় সম্পর্কে বিষয় দক্ষতা। একজন ব্যবস্থাপককে মানুষ তথা প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে কাজ করতে হয়। একজন ব্যবস্থাপক কোন টিমের সাথে কাজ করলে সে টিমের সদস্যদের কাজ প্রতিদিন তত্ত্বাবধান করতে হবে। এদের কাজ তত্ত্বাবধানের জন্য তাকে আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপনের অধিকার করতে হয়। অর্থাৎ একজন ব্যবস্থাপক কোন টিমের সাথে কাজ করলে সেই টিমের সদস্য কাজ প্রতিদিন তত্ত্বাবধান করতে হবে। এরূপ হচ্ছে কি তত্ত্বাবধান করার জন্য তাকে কি করতে হবে? আন্তঃব্যক্তিক সম্পর্ক স্থাপনের দক্ষতা অর্জন করতে হয়। উইলিস অ্যান্ড কোনসের মতে মানবীয় দক্ষতা হলো কর্মীর সাথে কাজ করার সামর্থ্য। অর্থাৎ মানবীয় দক্ষতা কি? কর্মীদের সাথে কাজ করার সামর্থ্য। এই ধরনের দক্ষতা কাজে লাগিয়ে ব্যবস্থাপক খুব সহজে কর্মীর উৎপাদনশীলতা বাড়াতে পারে। ধারণাগত দক্ষতা। একজন ব্যবস্থাপক অবশ্যই প্রতিষ্ঠানের নানা বিষয় সঠিকভাবে বোঝার ক্ষমতা থাকতে হবে, আর এটিকে ধারণাগত দক্ষতা বলে। ধারণাগত দক্ষতা প্রতিষ্ঠানের আন্তরিকতার সাথে সঠিকভাবে দেখা এবং হৃদয়ঙ্গম করার ক্ষমতাকে বোঝায়। সোজা কথায় ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে নিজস্ব মনে করবে। এটা কি? ধারণাগত দক্ষতা। টেরিয়ান ফ্র্যাঙ্কলিন এই বিষয়ে বলেছেন যে ধারণাগত দক্ষতা হলো বিশেষ অবস্থার সংগঠনকে বোঝা, সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে অবস্থার উত্তরণ ঘটানোর সামর্থ্য। বিশ্লেষণাত্মক দক্ষতা। একজন ব্যবস্থাপক পরিবর্তনশীল পরিবেশে কাজ করতে হয়। অর্থাৎ পরিবর্তনশীল পরিস্থিতির সাথে কাজ করার জন্য ওর কি থাকতে হবে? সেই অ্যাবিলিটিটা থাকতে হবে। যোগাযোগের দক্ষতা। এটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবস্থাপকের প্রতিষ্ঠানের ভিতরে ও বাইরে বিভিন্ন পক্ষের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করতে হয়। এছাড়া তাকে প্রয়োজন নিজস্ব জ্ঞান, ধারণা, মতামত অধস্তনদের জানাতে হয়। এ কারণে তারা অবশ্যই পর্যাপ্ত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
আদর্শ আদর্শ ব্যবস্থাপনার গুণাবলী এগুলো গুরুত্বপূর্ণ। আর কিন্তু সমস্যা অনুধাবনের দক্ষতাও কিন্তু থাকতে হবে। একজন ব্যবস্থাপকের সমস্যা অনুধাবনের দক্ষতাও থাকতে হবে। মানে সমস্যা অনুধাবনের দক্ষতা বলতে কোনো সমস্যা অর্থাৎ কোনো সমস্যা মানে এই সমস্যাটা কেন হয়েছে এটা মানে দ্রুত ধরতে পারতে হবে। অর্থাৎ সমস্যা অনুধাবনের দক্ষতা বলতে বোঝা হচ্ছে কোনো সমস্যা ও এর প্রকৃতি দ্রুত আঁচ করতে পারার সামর্থ্যকে সমস্যা অনুধাবনের দক্ষতা বলে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান চালাতে যে ব্যবস্থাপকদের প্রতিনিয়ত ছোট বড় নানা ধরনের সমস্যা মোকাবেলা করতে হয়, এটা সত্যি। সমস্যা প্রকৃতি এমন যে এটাকে বুঝে শুরুতে তার সামর্থ্য করা গেলে ভবিষ্যতে সেটি বড় বিলম্ব করা যাবে না। অর্থাৎ এটা যদি ছোট থাকতে কী করা যায়, সমাধান করা যায়, তাহলে এটা বড় হয়ে বিড়ম্বনার কারণ হতে পারে না, এটা বোঝাচ্ছে। আদর্শ ব্যবস্থাপনার গুণাবলী এটাও গুরুত্বপূর্ণ। ব্যবসায় ছোট ছিল তাই মালিক নিজে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন, কিন্তু বর্তমানে কর্পোরেট কালচার চালু করছেন। এগুলো না, আমরা কি এই মূল আদর্শ ব্যবস্থার গুণাবলী সম্পর্কে জানি। পেশাগত জ্ঞান থাকতে হবে, অবশ্যই পেশাগত জ্ঞান থাকতে হবে। উত্তম ব্যবস্থাপককে অবশ্যই পেশাগত যোগ্যতার অধিকারী হতে হবে। তাকে তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান অর্জন করতে হবে। পেশাগত যোগ্যতার অধিকারী ব্যবস্থাপকের কাজের গুণগত মান অনেক উত্তম। সে কারণে সারা বিশ্বে MBA বা সমমানের সনদপ্রাপ্ত ব্যক্তিদের ব্যবস্থাপকের পদের চাহিদা বেশি। সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। একজন ব্যবস্থাপক পেশাগত যোগ্যতা থাকলে যে তিনি একজন সফল ব্যবস্থাপক হবেন এমন কথা সত্য নাও হতে পারে। সে কারণে সাংগঠনিক কর্মীদের যথাযথ উপায়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের জন্য কাজে লাগানোর দক্ষতা একজন ব্যবস্থাপকের থাকতে হবে। দূরদর্শিতা বা পূর্বানুমান, অর্থাৎ যেটাকে দূরদর্শিতাকে আবার প্রজ্ঞাও বলা হয়। অর্থাৎ একজন ব্যবস্থাপক প্রায় সবসময় অনিশ্চয়তার সাথে কাজ করে। সে কারণে ব্যবস্থাপককে এমন গুণের অধিকারী হতে হবে যে তিনি যে অতীত বর্তমান প্রেক্ষিতে প্রতিটি কাজের পূর্বানুমান করতে সমর্থ হন। নিয়ম নীতির শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। একটি প্রতিষ্ঠান নিয়ম নীতি ধারণা পরিচালিত এগুলো পরিণত ঝুঁকি গ্রহণ, বাস্তবসম্মত দ্রুত সিদ্ধান্ত, অর্থাৎ বাস্তব সম্পর্কে ভেবে তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। উদ্ভাবনী শক্তি থাকতে হবে। কি কাজের প্রতি স্তরে ব্যবস্থা উদ্ভাবনী সৃজনশীল হওয়ার সুযোগ রয়েছে। সুতরাং ব্যবস্থাপককে উদ্ভাবনী শক্তির অধিকার হতে হবে, উত্তম ব্যবহার হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, মানসিক উদ্দীপনা হতে হবে। অর্থাৎ কঠোর পরিশ্রমী এগুলো হতে হবে। মানসিক উদ্দীপনা বলতে কাজের প্রতি আগ্রহ না হলে সফল হওয়া যায় না। সৎ উদ্যোগে কাজ করে গুণাবলী অন্যদের মধ্যে সঞ্চারিত করে তিনি গোটা প্রতিষ্ঠানের সাবলীল গতিশীলতা সৃষ্টি করেন। নেতৃত্ব দানের ক্ষমতা। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানে বিভিন্ন নেতৃত্ব দিতে হয়, তাই নেতৃত্ব দানের ক্ষমতা একজন ব্যবস্থাপনার উত্তম ব্যবস্থাপনা অবশ্যই করে। সামাজিক গুণের মধ্যে আছে হচ্ছে কি অন্যজনের সাথে সম্পর্ক রাখার সামাজিক গুণ। অন্যজনের সাথে সম্পর্ক রাখাই হলো কি সামাজিক গুণ। একজন উত্তম ব্যবস্থাপক ঊর্ধ্বতন অধস্তন সকলের সাথে সম্পর্ক বজায় রেখে কার্য সম্পাদন করেন। এতে পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে ব্যবস্থাপককে সামাজিক গুণের অধিকারী হতে হবে। ব্যক্তিত্ব। একজন ব্যবস্থাপক ব্যক্তিত্ব সম্পন্ন হলে তিনি অন্যদের প্রভাবিত করতে পারেন। তাই ব্যবস্থাপকীয় কার্যাবলী সুসম্পন্ন করার জন্য ব্যবস্থাপনার ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। সততা, এটা তো মাস্ট লাগবে, এটা পড়ে নিবা। আরও আছে হচ্ছে কি যোগাযোগের দক্ষতা, অর্থাৎ অন্যের সাথে অন্যদের নিকট সঠিক সময়ে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে নিজের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরার এইরকম একটা কী থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, গুণাবলী থাকতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা বলতে কি কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে অর্জিত লব্ধ জ্ঞানকে বোঝায়। অর্থাৎ অভিজ্ঞতা কাকে বলে? কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে অর্জিত জ্ঞানকে বোঝায়। ব্যবস্থাপনা একদিকে, কলা ও অন্যদিকে বিজ্ঞান। একজন ব্যবস্থাপকের প্রায়োগিক অভিজ্ঞতা থাকা অপরিহার্য। বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয় তাকে। প্রজ্ঞা বা দূরদর্শী মানে কি বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি করা বা বুঝতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বা দূরদর্শী বলে। অর্থাৎ বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি বা বুঝতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বা জ্ঞানমূলক আসতে পারে, কিন্তু দূরদর্শিতা বলে। প্রজ্ঞা বা দূরদর্শিতা বলে। অর্থাৎ তার কি পরিকল্পনা নিয়ে, তার পূর্বানুমান নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। বর্তমান ভবিষ্যৎ নিয়ে কি অনিশ্চিতের মধ্যে থাকে কিন্তু একজন ব্যবস্থাপক সবসময়। এগুলো সম্পর্কে তোমরা পাঠ্য বই থেকে জেনে নিবা।
এগুলো পাঠ্য বই আছে, আমি তোমাদের পড়াইছিও, এগুলো নোট করে রাখলেও হবে। একজন আদর্শ ব্যবস্থাপক কী ধরনের দক্ষতা থাকা প্রয়োজন? অবশ্যই তাকে সততা থাকতে হবে। কি? সততা থাকতে হবে। তো একজন আদর্শ ব্যবস্থাপকের কী ধরনের দক্ষতা থাকা প্রয়োজন? সততা। একজন প্রধান নির্বাহী কর্মকর্তার জন্য কোন ধরনের দক্ষতা অধিক প্রয়োজন? সেটা হচ্ছে কি ধারণাগত। কারিগরি দক্ষতা মানে হচ্ছে কাজ সংক্রান্ত, যেটা হচ্ছে কি নিম্ন মানে যারা ব্যবস্থাপক কাজ করে সরাসরি কাজের সাথে সম্পৃক্ত, তাদের দরকার হচ্ছে কি কারিগরি দক্ষতা। আর ধারণাগত দক্ষতা যারা চিন্তা মানে ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করে কীভাবে কী করে পরিকল্পনা প্রণয়ন করে, তাদের দরকার হচ্ছে কি ধারণাগত দক্ষতা। কোনটি ব্যবস্থাপনার সাংগঠনিক গুণাবলী প্রকাশ করে? ঝুঁকি গ্রহণের প্রবণতা, নিয়মবর্ণিত শৃঙ্খলা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অঙ্গীকারবদ্ধতা। সঠিক উত্তর হবে অঙ্গীকারবদ্ধতা। সরি, এই এমসিকিউগুলোর মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কী ধরনের দক্ষতা থাকা উচিত? এটা হচ্ছে কি মানবীয় দক্ষতা। আর একজন প্রধান নির্বাহী কর্মকর্তার, এখানে কি বলছে? কর্মকর্তা বলছে। কর্মকর্তা বলতে যারা সরাসরি কাজের সাথে সম্পৃক্ত থাকে তাদের কি থাকা দরকার? কারিগরি দক্ষতা থাকা জ্ঞান প্রয়োজন, এখানে ধারণাগত দক্ষতা না। কোনটি ব্যবস্থাপনার সাংগঠনিক গুণাবলী প্রকাশ করে? তো ঝুঁকি গ্রহণের প্রবণতা, অর্থাৎ ঝুঁকি গ্রহণের প্রবণতা হচ্ছে কি সাংগঠনিক গুণাবলী প্রকাশ করে, তাকে ঝুঁকি অবশ্যই গ্রহণ করতে হবে। তিনটার উত্তর কিন্তু ক হবে। সাংগঠনিক ব্যবস্থাপনা ও প্রশাসন। সংগঠন একটি সংগঠন হলো কতগুলো ব্যক্তির সমষ্টির সুনির্দিষ্ট কাঠামো ভিতর প্রবেশ করে সংগঠন লক্ষ্য চেষ্টা করে। পড়ার দরকার নাই। ব্যবস্থাপনা হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জনের জন্য সব ধরনের মানবীয় অমানবীয় নিমিত্তে পরিকল্পনা প্রণয়ন করে কার্যাবলী সম্পাদন করে। ব্যবস্থাপনা কাজ মূলত পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় সম্পদ সংগঠিত নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণ। প্রশাসন হলো প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় বা স্তর। কি প্রশাসন? কি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় বা স্তরে এ স্তরে প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতি নির্ধারণ করা হয়। অর্থাৎ প্রশাসন কাকে বলে? উত্তর হবে যারা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে থাকে এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে তাদেরকে কি বলে? প্রশাসন বলে। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য। কাজের ধরন অনুযায়ী প্রশাসন কর্তৃক ব্যবস্থাপনা পরিকল্পনার নীতি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার মুখ্য কাজ। পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিরা কর্মপন্থা প্রণয়ন করে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মূল পরিকল্পনা নীতিমালা প্রণয়ন করে কারা? প্রশাসনিকরা। কাজের পরিধি ব্যক্তি, এগুলো তোমরা জেনে রাখবা। পদবি, দায়িত্ব, সিদ্ধান্ত, সাংগঠনিক কাঠামো, অধীনতা, ক্ষমতা, এগুলো জেনে রাখবা। ব্যবস্থাপনা প্রশাসনের পার্থক্য গিয়ে কেউ এদেরকে মানবদেহের বিভিন্ন অঙ্গের সাথে তুলনা করেছেন। প্রশাসনের সাথে প্রশাসনকে মস্তিষ্কের সাথে কি করেছে? তুলনা করেছে। ব্যবস্থাপনা আছে কান, নাক, চোখের সাথে, অর্থাৎ ব্যবস্থাপনাকে কান, নাক, চোখ ইত্যাদির সাথে তুলনা করেছে। বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা, পেশাগত দক্ষ ব্যবস্থাপনার অভাব, দুর্বল প্রশিক্ষণ ব্যবস্থা, ব্যবস্থাপনা শিক্ষার সীমাবদ্ধতা, এগুলো তোমরা পড়ে নিবা। নতুন দৃষ্টিভঙ্গির অভাব, মেধা পাচার, সরকার পৃষ্ঠপোষকতার অভাব, এগুলো তোমরা পড়ে নিবা। প্রশাসনকে কি মস্তিষ্ক? প্রতিষ্ঠানের কাঠামোকে কি বলে? প্রশাসন বলে। প্রশাসন ব্যবস্থাপনার শীর্ষ স্তরে থাকে, বলে নিবা। আর এখানে দেখো তোমরা, এখানে সৃজনশীল পদ্ধতির মধ্যে ক কিরকম আসে? ব্যবস্থাপনা চক্র, যে পড়াশোনা কার্যাবলী চক্র আকারে ঘুরে, ওগুলো জানো তোমরা, আমরা লেকচার 1-এর মধ্যে পড়েছিলাম। এফএডব্লিউ টেলে ব্যবস্থাপনা কঠিন নীতি 4টি, এগুলো তোমরা তো পড়ছো। প্রশাসন কি? যারা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে থাকে এবং উদ্দেশ্য নীতি প্রণয়ন করে তাদেরকে কি বলে? প্রশাসন বলে। নির্দেশনা রক্ষ মানে কি? অর্থাৎ কি নির্দেশনা রক্ষ বলতে কি বোঝায়? প্রতিষ্ঠানের প্রত্যেককে নির্দেশ দিবে, আদেশ করবে, কাজে বিচ্যুতি হলে তাদেরকে সেটা থেকে সমাধান করা দেখবে, অর্থাৎ কাজের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে। নির্দেশনা রক্ষ বলতে এটা নীতি বোঝায় একটা। কার্য বিভাজন কি? প্রতিষ্ঠানের উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত। কার্য বিভাজন নীতি মানে হচ্ছে কি প্রতিষ্ঠানের কাজকে প্রয়োজন অনুযায়ী ভাগ করতে হবে। প্রয়োজনে ভাগ করে প্রত্যেকটা দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে কীভাবে নির্দিষ্ট করে দেওয়াই হচ্ছে কি কার্য বিভাজনের নীতি। দেখি
পারিশ্রমিকের নীতি অর্থাৎ ন্যায্য মূল্য ওদেরকে কি দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, এটাই হচ্ছে পারিশ্রমিক নীতি। ব্যবস্থাপনার নীতি কি? ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনা কার্য সম্পাদনের সাধারণ পথ নির্দেশনা, এটা পড়ছিলাম আমরা। তো আচ্ছা, এটাই হচ্ছে কি ব্যবস্থাপনার মূল নীতি। 14টা নীতি সম্পর্কে এই অধ্যায়টা মূলত আমি তোমাদের একটা, এই অধ্যায়টা যেহেতু গুরুত্বপূর্ণ, আমি তোমাদের ব্যবস্থাপনার নীতি নিয়ে আলাদা একটা শর্ট আকারে ভিডিও দিব, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবা। তো আজকে ব্যবস্থাপনার নীতি কিন্তু এই পর্যন্ত। এখন আমরা জানবো হচ্ছে কি কোম্পানি সংগঠন নিয়ে, পরিকল্পনা নিয়ে। এখন আমরা জানবো কি নিয়ে, পরিকল্পনা নিয়ে। পরিকল্পনাটা আমাদের আরেকটা পিডিএফ এর মধ্যে আছে, তাই আমরা একটু পিডিএফটা একটু লগ ইন করি। তোমরা এখন আমরা এই পরিকল্পনা প্রণয়ন সিদ্ধান্ত সম্পর্কে জানবো। আমি ভিডিও ফাস্ট করে তোমাদের এই আবার পিডিএফটা আনছি, সেজন্য ভিডিও ফাস্ট করে রাখছিলাম। এখন জানবো হচ্ছে কি পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের সাথে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই তোমরা এটাও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। পরিকল্পনা কি? ব্যবস্থাপনার প্রক্রিয়ার মৌলিক কার্যাবলীর, একটু ছোট করে দিই। ব্যবস্থাপনা প্রক্রিয়ার মৌলিক কার্যাবলীর মধ্যে পরিকল্পনা প্রথম ও মুখ্য কাজ, অর্থাৎ ব্যবস্থাপনা যে কার্যাবলী 7টি আছে তার মধ্যে প্রথম ও মুখ্য কাজ হচ্ছে কি প্ল্যানিং বা পরিকল্পনা। এটি একটি বিশেষ ধরনের সিদ্ধান্ত যা সুনির্দিষ্ট ভবিষ্যতের সাথে সম্পর্কিত। ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এলএন বলেন, প্ল্যান ইজ দ্য ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার, অর্থাৎ পরিকল্পনা হলো ভবিষ্যৎকে বন্দী করার একটা ফাঁদ। শুধু ব্যবসা জগতে নয়, পরিকল্পনাটি বিষয়টি সর্বক্ষেত্রে প্রযোজ্য। ব্যবসা জগতে প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে লক্ষ্যভিত্তিক অগ্রযাত্রার প্রতিকৃতি। এই ইউনিটে এই অধ্যায়ে পরিকল্পনা ধারণা বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, পরিকল্পনা কাকে বলে এটা একটু তোমাদের বলি, কারণ পরীক্ষার মধ্যে আসে পরিকল্পনা কাকে বলে। পরিকল্পনা ভবিষ্যতে আমরা কি চাই, কখন কিভাবে চাই ইত্যাদি বিষয়গুলো পূর্বে নির্ধারণ করা, অর্থাৎ কোনো একটা কিছু ভবিষ্যতে আমাদের কি হবে, কি চাই কি চাই না, এগুলো পূর্বে নির্ধারণ করাকে কি বলে, পরিকল্পনা বলে। এটা একটু তোমাদের গুছাইয়া বলে আমি। ভবিষ্যতে কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা এটাকে চিত্রকে কি বলে, পরিকল্পনা বলে। অর্থাৎ ভবিষ্যতে কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। পরিকল্পনা একটি হচ্ছে কি চিন্তনীয় কাজ, অর্থাৎ এটা একটি চিন্তনীয় কাজ। ব্যবস্থাপনার অন্যান্য কাজের বৃত্তীয় স্বরূপও বলা হয় কি, ব্যবস্থাপনার অন্যান্য কাজের বৃত্তীয় স্বরূপ কি পরিকল্পনা। পরিকল্পনা একটি চিন্তনীয় কাজ। পরিকল্পনার ধারণা। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ একটি অর্থাৎ ভবিষ্যৎ কার্যক্রমে কি করতে হবে, অগ্রিম সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ ভবিষ্যতে কোন কাজ কখন কিভাবে কার দ্বারা সম্পাদন করতে হবে এ বিষয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রক্রিয়ার প্রথম ধাপ, এটি ভবিষ্যতে কার্যের একটা নকশা বা প্রতিচ্ছবি বলে। পূর্ব বা বর্তমান অভিজ্ঞতা, পরিসাংখ্যিক ও তথ্যাদি এবং যুক্তিসঙ্গত কারণের উপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করা হয়। অর্থাৎ ইতিপূর্বে কি ঘটেছে, কিরূপ ঘটেছে, কখন ঘটেছে, কতটুকু সফল হয় অর্জিত হয়েছে তার উপর ভিত্তি করে এগুলো পরিকল্পনা প্রক্রিয়া চিত্রকরে এভাবে দেখানো হয়। উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ, বিকল্প কর্মপন্থা নির্ধারণ, সর্বোত্তম কর্মপন্থা বাছাই, লক্ষ্য অর্জন। কিন্তু পরিকল্পনার ধাপ হচ্ছে কিন্তু 6টি। আবার এটার সাথে তোমরা এটা গুলাই ফেলিও না, ওটা সম্পর্কে আমরা আলোচনা করব। এস, আইরিস এন্ড কোনস,
এর মধ্যে ব্রুথ এগুলো একটা সংজ্ঞা দিচ্ছে, মানে কার মধ্যে কি পরিকল্পনা কি এটা তোমরা মনে রাখিও। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, উইচ অ্যান্ড কোনস, না কিছু নেই, তোমরা এটা নিজে পড়লে হবে। পরিকল্পনার বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আমরা এখন। কি পরিকল্পনার বৈশিষ্ট্য? পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত প্রতিচ্ছবি বা নকশা। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত কার্যসূচি বা প্রতিচ্ছবি, যেটাকে নকশা বলে, অর্থাৎ ভবিষ্যতে যে কাজ সম্পাদন হবে এটা সম্পর্কে এখন আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ। কি? অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ। একজন ব্যবস্থাপক কী কাজ করবেন, কিভাবে করবেন, কখন করবেন এবং কাকে দিয়ে করবেন, এসব বিষয়ে পরিকল্পনা অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। বাস্তব ক্ষেত্রে কার্য পরিচালনার ক্ষেত্রে করার সময় যাতে অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি না হয় সেজন্য ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন হয়। ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন। পরিকল্পনা ভবিষ্যৎ কর্মসূচির একটি নকশা প্রণয়নের প্রক্রিয়া। এর মাধ্যমে কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন প্রকার বিকল্প কর্মকাণ্ড নিরূপণ করা হয়। এখন মানসিক প্রতিচ্ছবি, অতীত অভিজ্ঞতা, লক্ষ্য অর্জন, অনিশ্চিত মোকাবেলা, ব্যাপকতা, এগুলো সম্পর্কে তোমরা একটু রেডিং পড়ে নিবে। আমি তোমাদের আরও কয়েকটা বলি, যে আরও আছে হচ্ছে কি পরিকল্পনার প্রাথমিকতা। অর্থাৎ পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ, এরই চিন্তন মনন প্রক্রিয়া। অর্থাৎ পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, যেটা এখানে দেয় নাই, সেটা হচ্ছে কি চিন্তন মনন প্রক্রিয়া। অর্থাৎ এটি একটি চিন্তনশীল কাজ। কি পরিকল্পনা হচ্ছে চিন্তন মনন প্রক্রিয়া। চিন্তন মনন মানে কি? পরিকল্পনার বিষয়টি কি চিন্তার সাথে সম্পর্কিত। অবশ্যই পরিকল্পনা হলো কাজ শুরু করার পূর্বে চিন্তা ভাবনার প্রক্রিয়া। তাই পরিকল্পনা কোনো কি নয়, শারীরিক বা বাহ্যিক কাজ নয়, এটা কি চিন্তন মনন প্রক্রিয়া। পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা হয়, তথাপি এর মূল উদ্দেশ্য তাকে চিন্তাকে অধিক কার্যকর করা হয়। আরও আছে যে উত্তম বিকল্প, অর্থাৎ বিকল্প সমূহ, যে বিকল্প যেগুলো থাকবে সেই বিকল্প সমূহের মধ্যে থেকে কী করবে, বাস্তব বিবেচনা করে সবচেয়ে যে গ্রহণযোগ্য বিকল্পটি থাকবে সেটি গ্রহণ করা হলো কি উত্তম বিকল্প বলে। পরিকল্পনা বলতে কার্যত উত্তম বিকল্প গ্রহণকে বোঝায়, এটা মনে রাখবা। পরিকল্পনা একটি নিরবিচ্ছিন্নতা প্রক্রিয়া। একটি পরিকল্পনা কার্যকারিতা হারানোর পূর্বে নতুন পরিকল্পনা গৃহীত করতে হয়। এগুলো তোমরা মনে রাখবা। পরিকল্পনা হতে হবে উদ্দেশ্যমুখিত হতে হবে, পরিকল্পনা তথ্য নির্ভরশীলতা হতে হবে, ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান করা থাকতে হবে। এগুলো সবগুলো কি পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। একদম পরিকল্পনার লক্ষ্য, এই পরিকল্পনার এই লক্ষ্য কাকে বলে? পরিকল্পনার প্রত্যাশিত ফলকে লক্ষ্য বলে। তোমরা আবার এভাবে বলতে পারো, পরিকল্পনার অভিপ্রেত কি অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। অর্থাৎ পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে, এটা তোমরা মনে রাখিও। আর যদি বলে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? পরিকল্পনার সংখ্যাত্মক কি সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ বলে বাজেট। এটা সামনে জানবো আমরা। তোমরা এটা জেনে রাখো যে পরিকল্পনার অভিপ্রেত বা প্রত্যাশিত ফলকে কি বলে? লক্ষ্য বলে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট বলে। নোট করে রাখো। আমরা জানি একটি প্রতিষ্ঠান কিছু কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য লক্ষ্য নির্ধারণ করে। এটি অর্জনের জন্য প্রতিষ্ঠান মানবীয় সকল প্রকার উপাদানগুলো কাজে লাগায়। লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাই লক্ষ্য ব্যবস্থাপনা কার্যাবলী কেন্দ্রবিন্দু। কি লক্ষ্য ব্যবস্থাপনা কার্যাবলী কি কেন্দ্রবিন্দু, এটা তোমরা মনে রাখবা। এবারে শুন, আমরা ব্যবস্থাপনার অন্যান্য কাজের সাথে সম্পর্কিত জেনে নিই। ব্যবস্থাপনার অন্যান্য কাজের সাথে সম্পর্কিত এগুলো কি, এগুলো তোমরা পড়ে নিবা, গুরুত্বপূর্ণ। পরিকল্পনা প্রত্যাশিত ফলকে লক্ষ্য বলে। প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করাকে কি বলে? বিভিন্ন স্তরের বলা হচ্ছে কি বিকেন্দ্রীকরণ।
প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করাকে বলে বিকেন্দ্রীকরণ। চিন্তা ভাবনার মাধ্যমে ভবিষ্যতে কার্যাবলী অগ্রিম কর্মসূচি নির্ধারণ করাকে বলে পরিকল্পনা। ব্যবস্থার মৌলিক কাজ কি? ব্যবস্থার মৌলিক কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা প্রণয়নের ধাপ ও প্রকারভেদ। পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ সমূহ। পরিকল্পনা প্রণয়নের ধাপের মধ্যে হচ্ছে সুযোগ সমস্যা সম্পর্কে অবহিতকরণ, অর্থাৎ কি সুযোগ বা সমস্যা সম্পর্কে অবহিত হওয়া মানে পরিকল্পনা প্রণয়নের প্রথম পদক্ষেপ হলো কোনো সুযোগ বা সমস্যা সম্পর্কে অবহিত হওয়া। সুযোগ বা সমস্যা সম্পর্কিত অবহিত হওয়ার জন্য অতীত ও বর্তমান অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। যে সমস্যা বিষয় নিয়ে পরিকল্পনা তৈরি করা হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা সৃষ্টি করার পর তা বিস্তারিতভাবে বর্ণনা করতে হয়। প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ। পরিকল্পনার সাথে জড়িত বিষয়গুলি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। পরিকল্পনা সম্পর্কিত তথ্যের প্রধান উৎসগুলো হলো অতীত কাজের অভিজ্ঞতা, অতীতে সমাধানকৃত সমস্যাসমূহ, প্রতিযোগী প্রতিষ্ঠানের কর্মসূচি পর্যবেক্ষণ, দাপ্তরিক কাগজপত্র, গবেষণা প্রতিবেদন ইত্যাদি। তথ্যের উৎসগুলো জোরদার হলে পরিকল্পনা প্রণয়নের কাজটি সমৃদ্ধ হবে। তথ্য বিশ্লেষণ। সংগৃহীত তথ্যাবলীর মধ্যে শুধু প্রয়োজনীয় তথ্যগুলো পরিকল্পনার জন্য গ্রহণ করতে হবে। বিশ্লেষণের জন্য তথ্যের শ্রেণীবিন্যাস ও সারণীকরণ প্রয়োজন। প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রতিষ্ঠানের একটি মূল লক্ষ্য থাকতে হবে যে সেই লক্ষ্য কী হবে তা নির্ধারণ ব্যবস্থাপনার জন্য অত্যাবশ্যক। এই লক্ষ্যের প্রতিটি দৃষ্টি রেখেই প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলী পরিচালনা করতে হয়। এ কারণে প্রাসঙ্গিক তথ্যাবলীর ভিত্তিতে প্রাতিষ্ঠানিক মূল লক্ষ্য নির্ধারণ করা দরকার। পরিকল্পনা অঙ্কন পটভূমি প্রতিষ্ঠা। পরিকল্পনা এই পর্যায়ে পরিকল্পনার পটভূমি প্রতিষ্ঠা করা হয়। তারপরে কি বিকল্প কর্মপন্থা নির্ধারণ। পরিকল্পনা প্রণয়নকারীর অন্যতম দায়িত্ব হলো পরিকল্পনা পটভূমি বা অঙ্কন। প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্ভাব্য কর্মপন্থাগুলো খুঁজে বের করা। সাধারণত একটি লক্ষ্য অর্জনের জন্য একাধিক কর্মপন্থা নির্ধারণ করা হয়। একাধিক হওয়ার কারণে এগুলো বিকল্প কর্মপন্থা বলে। কর্মপন্থা একটি আরেকটি বিকল্প, অর্থাৎ একটি কর্মপন্থার পরিবর্তে আরেকটি কর্মপন্থা গ্রহণ করা হলে লক্ষ্য অর্জন করা সম্ভব হতে পারে। বিকল্প কর্মপন্থা পর্যালোচনা। ষষ্ঠ ধাপে চিহ্নিত কর্মপন্থাগুলো বিকল্প মধ্যে কোনটি অধিক উপযোগী বাস্তবায়ন তা পরিকল্পনা করা প্রয়োজন। সপ্তম ধাপে এটি বিকল্প আরেকটি তুলনায় শ্রেয় না কি নির্দিষ্ট কেন শ্রেয় বা নির্দিষ্ট তা বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে দেখা হয়। পরীক্ষা নিরীক্ষার পর সবচেয়ে বেশি বাস্তবযোগ্য কর্মপন্থাকে পরবর্তীতে চূড়ান্তভাবে গ্রহণ করতে হয়। উপযুক্ত কর্মপন্থা বাছাই। বিভিন্ন বিকল্প কর্মপন্থা পর্যালোচনার কোনটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে উপযোগী তা বাছাই করা হয়। এক্ষেত্রে ব্যবস্থাপক যথেষ্ট সতর্ক থাকতে হয়। বিজ্ঞানসম্মত এটা গৌণ পরিকল্পনা প্রণয়ন, অর্থাৎ সহায়ক পরিকল্পনা প্রণয়ন। গৌণ মানে কি? সহায়ক। এ পর্যায়ে ব্যবস্থাপনা মূল লক্ষ্যের সাথে সঙ্গতি রেখে মূল পরিকল্পনা প্রেক্ষাপটে কতিপয় সহায়ক বা গৌণ উপপরিকল্পনা তৈরি করে। মূল পরিকল্পনাকে সাপোর্ট করার জন্য গৌণ পরিকল্পনা তৈরি করা হয়, অর্থাৎ মূল পরিকল্পনাকে সাপোর্ট করার জন্য কি গৌণ বা সহায়ক পরিকল্পনা তৈরি করা হয়। পরিকল্পনা বাজেটে রূপান্তর। গৌণ পরিকল্পনা প্রণয়নের পরে এ ধাপে এসে গৃহীত পরিকল্পনাগুলোকে সংখ্যাত্মকভাবে বাজেটে পরিণত করা হয়। তাই আমি তোমাদের বলছিলাম পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? বাজেট বলে। পরিকল্পনার সংখ্যায় প্রকাশ করা হলে তাকে বাজেট বলা হয়। অনুবর্তন। পরিকল্পনা প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ হলো কি? পরিকল্পনা প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কি? অনুবর্তন। এটা মনে রাখবা। পরিকল্পনা প্রণয়নকালে ইতিপূর্বে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেগুলো সঠিকভাবে প্রতিপালিত হচ্ছে কিনা শেষ পর্যায়ে বিষয়টি দেখা হয়। অনুবর্তকালে কোনো প্রকার সমস্যা দেখা দিলে পরিকল্পনা প্রণেতা তার সমস্যার জন্য উদ্যোগ নিতে হয়। পরিকল্পনার প্রকারভেদ। পরিকল্পনা কিন্তু অনেক প্রকার আছে। টাইপস অফ প্ল্যান। যে কোনো প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার পরিকল্পনা প্রণয়ন করতে পারে। এগুলো তিনটি ভিত্তিতে বিভক্ত করা হয়। প্রকৃতি ভিত্তিতে ব্রুত সাধারণ কারবারি প্রতিষ্ঠান। কাজে ব্রুত হলো পণ্য বা সেবার উৎপাদন বন্টন। পড়ে নেবার লক্ষ্য হচ্ছে কি? কোনো কোম্পানির সুনির্দিষ্ট ফল অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা, অর্থাৎ কোনো একজন প্রতিষ্ঠান সুনির্দিষ্ট কি বা প্রত্যাশিত ফল অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন করে তাকে লক্ষ্য বলে। উদাহরণস্বরূপ 2020 সালে 31শে ডিসেম্বরের মধ্যে প্রশাসনিক ব্যয় 10% কমাতে হবে। এটা কি? লক্ষ্য। লক্ষ্যে একটি সুনির্দিষ্ট বিন্দুকে
বিন্দুকে নির্দেশ করে। লক্ষ্যকে কেন্দ্রবিন্দু বলা হয়, সংগঠনের কেন্দ্রবিন্দু বলা হয়। ফলপ্রসূ লক্ষ্যের 5টি উপাদান হলো: লক্ষ্য হবে সুনির্দিষ্ট, পরিমাণযোগ্য, যৌতুকযোগ্য, বাস্তবসম্মত এবং নির্দিষ্ট সময় ভিত্তিক। এগুলো সংক্ষেপে স্মার্ট বলা হয়। পরিকল্পনার লক্ষ্যগুলিকে সম্পর্কে স্মার্ট বলা হয়। পঞ্চমকে স্থায়ী পরিকল্পনা। একই ধরনের সমস্যা বারবার উদ্ভূত হলে সেসব সমস্যা মোকাবেলা করার জন্য দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে একটি বিশেষ উদ্দেশ্যে প্রণীত যে পরিকল্পনা একই ধরনের ক্ষেত্রে বারবার ব্যবহার করা হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলা হয়। নীতি, পদ্ধতি, রীতি এগুলো কি স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত? কি নীতি, পদ্ধতি, রীতি এগুলো স্থায়ী পরিকল্পনার অন্তর্ভুক্ত। একটি সমস্যার সমাধান হয়ে গেলে এই পরিকল্পনা ত্যাগ করা যায় না। স্থায়ী পরিকল্পনার মধ্যে কি কি পড়ে এটা গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য আমি লিখিয়ে দিই। স্থায়ী পরিকল্পনার মধ্যে হচ্ছে কি নীতি। আমি এটা করে ব্যাখ্যা করি। নীতি পড়ে। নীতি হচ্ছে কি একই ধরনের সমস্যার ক্ষেত্রে, কি আমি আবার বলতেছি, একই ধরনের সমস্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পূর্ব নির্ধারিত আদর্শ বা সাধারণ নির্দেশিকাকে, মানে পূর্ব নির্ধারিত আদর্শ বা সাধারণ নির্দেশিকা হলো নীতি। অর্থাৎ একই ধরনের সমস্যার ক্ষেত্রে পূর্বে নির্ধারিত আদর্শ বা সাধারণ নির্দেশিকাই হলো নীতি। তারপরে প্রক্রিয়া। এটাও কি স্থায়ী পরিকল্পনার মধ্যে স্থায়ী পরিকল্পনার উদাহরণ। কি প্রক্রিয়া কি? প্রক্রিয়া হলো যে লক্ষ্য অর্জনের জন্য পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টিকে, অর্থাৎ লক্ষ্য অর্জনের জন্য পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কার্য সমষ্টিকে কি বলে? প্রক্রিয়া বলে। এটা তোমরা মনে রাখবা, প্রক্রিয়ার ক্ষেত্রে এটা মনে রাখলে হবে। তারপর আরো হচ্ছে কি পদ্ধতি আছে। পদ্ধতি হচ্ছে কি প্রক্রিয়ার অধীনে, প্রক্রিয়া যে আমরা প্রক্রিয়ার অধীনে নির্ধারিত প্রত্যেকটি কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে। অর্থাৎ প্রক্রিয়া হলো কি লক্ষ্য অর্জনের জন্য পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টি, কিন্তু পদ্ধতি হলো প্রক্রিয়ার অধীনে নির্ধারিত প্রত্যেকটি কার্য সম্পাদনের জন্য গৃহীত কার্যক্রমকে পদ্ধতি বলে। এগুলো তোমরা নোট করে রাখবা, অবশ্যই এগুলো পরীক্ষার মধ্যে বারবার আসে। তারপর হচ্ছে কৌশল। কৌশল কি? কৌশল হলো এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা। কৌশল কি? এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা। প্রতিযোগী ফার্ম কর্তৃক গৃহীত পরিকল্পনাকে, অর্থাৎ কৌশলকে একটি প্রতিযোগিতামূলক পরিকল্পনা কোনটি? উত্তর হবে কৌশল। প্রতিযোগিতা ফার্ম কর্তৃক গৃহীত পরিকল্পনাকে কিভাবে মোকাবেলা করা হবে তার জন্য পূর্ব নির্ধারিত নীতিকে কৌশল বলে। এইগুলো হচ্ছে কি নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল, এগুলো স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়ে। এগুলো তোমরা নোট করে নিবে।
নহয় অন্য নহয় যদি জিজ্ঞেস করে স্থায়ী পরিকল্পনা কয়টি, যদি জিজ্ঞেস করে স্থায়ী পরিকল্পনা কয়টি, তখন হবে হচ্ছে কি স্থায়ী পরিকল্পনা 5টি। সেগুলো কি নীতি, রীতি। রীতি একটা আছে, সেটা তোমাদের বলি না। রীতি হচ্ছে কার্যপ্রক্রিয়া ও পরিবেশ নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায়। কার্যপ্রক্রিয়া ও পরিবেশ নিয়ন্ত্রণের সর্বোচ্চ উপায় কি? রীতি। এটা তোমরা মনে রাখবা। এখন যেমন কি মেয়াদ ভিত্তিকের মধ্যে স্বল্প মেয়াদী আছে, মধ্যমেয়াদী আছে, দীর্ঘমেয়াদী আছে। স্বল্প মেয়াদী হচ্ছে কি 1 বছর মেয়াদী, আর মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছর, আর দীর্ঘমেয়াদী কি 5 বছরের বেশি, অর্থাৎ 15 বছর 20 বছরের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে। কাঠামো ভিত্তিক, কাঠামো ভিত্তিকের মধ্যে কি আছে? কার্যভিত্তিক, বিভাগীয়, আঞ্চলিক, সামগ্রিক। যে পরিকল্পনা প্রতিষ্ঠানের কোনো বিশেষ কার্য সম্পাদন করার জন্য তৈরি করা হয় তাকে কার্যভিত্তিক পরিকল্পনা বলে। অর্থাৎ এই পরিকল্পনাটি কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য কি করা হয়? তৈরি করা হয়। যেমন কি উৎপাদন, ক্রয় বিক্রয় ইত্যাদি কাজের জন্য আলাদা আলাদা পরিকল্পনা প্রণয়ন করা। বিভাগীয় পরিকল্পনা কি? প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের জন্য পৃথক পৃথক পরিকল্পনা তৈরি করা হলে সেগুলিকে বিভাগীয় পরিকল্পনা বলে। আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা হচ্ছে সাধারণত দেশের বৃহত্তম প্রতিষ্ঠানগুলো বা বহুজাতিক কোম্পানি এ ধরনের পরিকল্পনা তৈরি করে থাকে, কারণ সারা দেশে এসব কোম্পানির কার্যক্রম বিস্তৃত থাকে। আঞ্চলিক বা ভৌগোলিক পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের বিভিন্ন অঞ্চল বা শাখার জন্য প্রণীত পরিকল্পনা। সামগ্রিক পরিকল্পনা কি? প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে সামগ্রিক পরিকল্পনা বলে। একাত্মক পরিকল্পনা আর স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিও। আচ্ছা, একাত্মক পরিকল্পনা কোনগুলো এটা তোমাদের বলি না। একাত্মক পরিকল্পনার মধ্যে পড়ো হচ্ছে কি কর্মসূচি, প্রকল্প, বিশেষ কর্মসূচি, আর হচ্ছে বিশদ পরিকল্পনা। এগুলো সবগুলো কি একাত্মক পরিকল্পনা। একাত্মক পরিকল্পনার উদাহরণ আমি আবার বলতেছি, তোমরা স্থায়ী পরিকল্পনা আর একাত্মক পরিকল্পনাটা কি করে ফেলিও না, গোলমাল পাকাই ফেলেও না। কারণ এখান থেকে প্রত্যেকটা বছর প্রশ্ন আসে যে নিচের কোনটা একাত্মক পরিকল্পনা, নিচের কোনটা স্থায়ী পরিকল্পনা, এরকম করে প্রশ্ন আসে। তো একাত্মক পরিকল্পনা কোনগুলো আমি আবার বলতেছি, কর্মসূচি, প্রকল্প, বিশেষ কর্মসূচি, বিশদ পরিকল্পনা, এগুলো কি একাত্মক পরিকল্পনা। আর স্থায়ী পরিকল্পনা হচ্ছে কি 5 প্রকার। নীতি, রীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কর্মকৌশল। নীতি, রীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কর্মকৌশল, এগুলো মনে রাখবা। আমি এই একাত্মক পরিকল্পনা একটা একটা করে আলোচনা করি। কর্মসূচি কি? কোনো লক্ষ্য অর্জনের জন্য গৃহীত বড় ধরনের পরিকল্পনাকে কর্মসূচি বলে। অর্থাৎ গৃহীত বড় ধরনের পরিকল্পনাকে কি বলে? কর্মসূচি বলে। আচ্ছা, একাত্মক পরিকল্পনার মধ্যে উদাহরণ কোনগুলো বলে? যেমন কর্ণফুলী সেতু প্রকল্প, এখন পদ্মা সেতু বানছে, এগুলো একাত্মক প্রকল্প। কোন একটা হসপিটাল রেডি করলে ওটাকে একাত্মক প্রকল্প। অর্থাৎ একবার কোন একটা কাজ সম্পাদন করার জন্য একটাবারই ওই কাজটা সম্পাদন করা শেষ হলে ওই পরিকল্পনাটা আর কন্টিনিউ হবে না, ওটাই হচ্ছে কি একাত্মক পরিকল্পনা। অর্থাৎ একটা কাজের জন্য এই পরিকল্পনা করা হয়। তারপর প্রকল্প কি? কর্মসূচির আওতায় বিশেষ কর্ম সম্পাদনের প্রতিটি পরিকল্পনাকে প্রকল্প বলে। অর্থাৎ আমরা যে কর্মসূচি পড়ছিলাম যে নতুন লক্ষ্য অর্জনের জন্য গৃহীত বড় ধরনের পরিকল্পনাকে কর্মসূচি বলে। এই কর্মসূচির আওতায় বিশেষ কর্ম সম্পাদনের প্রতিটি পরিকল্পনাই হলো প্রকল্প। এটা তোমরা অবশ্যই নোট করে নেবে। এগুলো বিশেষ কর্মসূচি কি?
হঠাৎ কোনো সমস্যা, অর্থাৎ পরিকল্পনার মধ্যে হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে, হঠাৎ কোনো সমস্যা দেখলে তা বা সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তা বিশেষ কর্মসূচি। অর্থাৎ হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলা হয় বিশেষ কর্মসূচি। তারপরে বিশদ পরিকল্পনা হচ্ছে কি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ নেওয়া হলে তাকে বিশদ পরিকল্পনা বলে। এগুলো সবগুলো একাত্মক, তোমরা এগুলো পড়ে নিবে। পরিকল্পনা প্রণয়নের সুবিধা, পথ নির্দেশনা, লক্ষ্য অর্জন, সুশৃঙ্খলা, এগুলো তোমরা পড়ে নিবা। সীমিত রিডিং পড়লে হবে এগুলো। সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি। কোনটি স্থায়ী পরিকল্পনা? কোনটি স্থায়ী পরিকল্পনা, সরি এখানে প্রশ্নটা হবে কোনটি স্থায়ী পরিকল্পনা নয়, কারণ পদ্ধতি স্থায়ী পরিকল্পনা, প্রক্রিয়া স্থায়ী পরিকল্পনা, নীতি স্থায়ী পরিকল্পনা, কর্মসূচি হচ্ছে একাত্মক পরিকল্পনা। এটা ভুল হবে, এটা স্থায়ী পরিকল্পনা নয় হবে, এটা হবে গ। কোনটি সময়ভিত্তিক পরিকল্পনা অংশ নেয়? অর্থাৎ সময়ভিত্তিক পরিকল্পনা হচ্ছে তিনটি, এটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। স্থায়ী পরিকল্পনা না। কোনগুলো স্থায়ী পরিকল্পনা অন্তর্ভুক্ত? নীতি। স্বল্পমেয়াদী পরিকল্পনা স্থায়ী হচ্ছে 1 বছর, মধ্যমেয়াদী পরিকল্পনা হচ্ছে 1 থেকে 5 বছর। এগুলো তোমরা মনে রাখবা, তোমাদের পড়েছে। আদর্শ পরিকল্পনা, উত্তম বা আদর্শ পরিকল্পনা, প্রতিষ্ঠানের পরিচালনার মূল ভিত্তি কি? পরিকল্পনা। লক্ষ্য অর্জনের জন্য বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এসব বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রণীত পরিকল্পনা উত্তম ও আদর্শ পরিকল্পনা বলা হয়। উত্তম আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য কি? সুস্পষ্ট হতে হবে, সহজবোধ্য হতে হবে, নিরবিচ্ছিন্ন হতে হবে, নমনীয় হতে হবে, গ্রহণযোগ্যতা হতে হবে, তথ্য নির্ভর হতে হবে, পরিকল্পনা ত্রুটিমুক্ত হতে হবে, পরিকল্পনা সমন্বয় সাধন করতে হবে, আধুনিক প্রযুক্তির কৌশল ব্যবহার করতে হবে। এগুলো পরিকল্পনার মধ্যে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে, মিতব্যয়িতা থাকতে হবে, বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনা প্রণয়নের সীমাবদ্ধতা, সঠিক পূর্বানুমানের সমস্যা, ভবিষ্যৎ অনিশ্চিত বলে ভবিষ্যৎ কী ঘটবে তা পূর্ব নির্ধারিত সঠিক অনুমান করা যায়। পরিকল্পনা প্রণয়নের সময় আর্থিক পারস্পরিক অবস্থা মূল্যায়ন করা সম্ভব, সময় সঠিক করা সম্ভব নয়। দ্রুত পরিবর্তনশীলতা, পরিবর্তন নেওয়া, অধিক ব্যয়সাধ্য, এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। সময় সাপেক্ষ, সংশোধন সমস্যা, মনস্তান্ত্রিক প্রতিরোধ, রাজনৈতিক অস্থিতিশীলতা, শ্রমিক সংঘ, পড়ে নিবা তোমরা এগুলো। কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য বহির্ভূত? অবশ্যই অনমনীয়তা। এটা কোনটিকে কেন্দ্র করে সমগ্র পরিকল্পনা আবর্তিত হয়? নীতিকে কেন্দ্র করে লক্ষ্যকে কেন্দ্র করে কি হয়? সমগ্র পরিকল্পনা আবর্তিত হয়। কোনটি পরিকল্পনা অবিচ্ছেদ্য বিষয়? অবিচ্ছেদ্য নয়, হচ্ছে কি সুস্পষ্ট লক্ষ্য, অনমনীয়তা, মিতব্যয়িতা, মালিকের ব্যক্তিগত বিষয়। এটা কি অবিচ্ছেদ্য নয়। অনেক কর্মী পরিকল্পনা পরিবর্তে আগ্রহীত হয় না, কারণ মুনাফা কমে যায়, দায়িত্ব বেড়ে যায়। এখানে অপশনগুলো দেন, এটা প্রশ্ন রং আছে। সিদ্ধান্ত গ্রহণ কি? অর্থাৎ সিদ্ধান্ত মানে কি? সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার কাজের দ্বিতীয় ধাপ। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনা কাজের দ্বিতীয় কাজ। সুযোগ কাজে লাগানোর কতিপয় বিকল্প কর্মপন্থা থেকে বিচার বিবেচনার মাধ্যমে উত্তম কর্মপন্থা নির্বাচন করা হলো সিদ্ধান্তের মাধ্যমে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে জিজ্ঞেস করলে, যে কোনো সমস্যার সমাধান বা কর্মপন্থা গ্রহণে, মানে একাধিক কর্মপন্থা থেকে সর্বোচ্চ বিকল্প, মানে সর্বোচ্চ যে কর্মপন্থাটা আছে, যে কার্যপদ্ধতিটা আছে, সেটা বিকল্প বাছাই করা হলো সিদ্ধান্ত গ্রহণ বলে। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে জিজ্ঞেস করলেও তোমরা লিখবো হচ্ছে কি, কোনো কাজের সমস্যা সমাধান বা কর্মপন্থা গ্রহণে একাধিক উপায় বা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাইকেই সিদ্ধান্ত গ্রহণ বলে। কোনো সমস্যা সমাধানের সম্ভাব্য কাজে লাগানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মনে রাখবেন, সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি উদ্দেশ্য লক্ষ্য অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সিদ্ধান্ত গ্রহণ করলে মূল সমস্যা চিহ্নিত ও তা ব্যাখ্যা করা হয়, এতে বিষয়টি সকলে স্পষ্ট হয়। সিদ্ধান্ত গ্রহণ করলে সমাধানের মানদণ্ড নির্ধারণ করা হয়। সমাধানের জন্য বিকল্প কর্মপন্থা চিহ্নিত করার পর সেগুলো মূল্যায়ন করা হয়। বিকল্প কর্মপন্থা থেকে সর্বোত্তম বিকল্পটি বাছাই করা এবং তারপর গৃহীত কার্যক্রম ফলপ্রসূতা মূল্যায়ন করা হয়। সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য তো জানা হলো, এবার আসুন প্রয়োজনীয় জানি। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয় সম্পর্কে জানবো। চলেছি। এক হচ্ছে সাংগঠনিক সমস্যা সমাধান। একজন ব্যবস্থাপক ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্ভূত সমস্যা সমাধানের জন্য
প্রয়োজনীয় তথ্য উপাত্ত বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত গ্রহণ বুদ্ধিদীপ্ত এবং যৌক্তিক প্রক্রিয়া। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন ব্যবস্থাপককে কৌশলের পাশাপাশি তার বিচার বুদ্ধি প্রয়োগ করতে হবে। পরিবেশ এবং পারস্পরিকতা সম্বন্ধে তাকে সজাগ থাকতে হবে। সঠিক কর্মপদ্ধতি অনুসরণ। ব্যবস্থাপকের কাজ সম্পাদনের জন্য একাধিক কর্মপদ্ধতি বিদ্যমান থাকলেও কোনো নির্দিষ্ট পরিস্থিতি সর্বোত্তম কর্মপদ্ধতি বেছে নিতে হয়। বলা বাহুল্য, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মাধ্যমে সঠিক কর্মপদ্ধতি নির্ধারণ করতে হয় এবং পরবর্তী কার্য সম্পাদন করতে হয়। সম্পদের যথার্থ ব্যবহার, গতিশীল দৃষ্টিভঙ্গি, সময়ের সর্বোত্তম ব্যবহার, উদ্দেশ্য অর্জন, প্রযুক্ত ব্যবহার, অংশগ্রহণ, প্রশিক্ষণ, উন্নয়ন, সৃজনশীলতা বিকাশ, এগুলো তোমরা পড়ে নিবা। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। সিদ্ধান্ত গ্রহণের কতগুলো ধাপ আছে। এখানে সিদ্ধান্ত গ্রহণের ধাপের মধ্যে দিয়ে হচ্ছে কি 9টি। এই 9টি না, সিদ্ধান্ত গ্রহণের ধাপের মধ্যে পড়া হচ্ছে কি 6টি। তোমরা মনে রাখবা। সমস্যা চিহ্নিতকরণ প্রথম ধাপ, ঠিক আছে। দ্বিতীয় ধাপ হচ্ছে কি অগ্রাধিকার নির্ধারণ। এখানে যেটা তৃতীয় ধাপ দিচ্ছে ওটা দ্বিতীয় ধাপ। তৃতীয় হচ্ছে কি, এটা হচ্ছে তৃতীয়। তারপর হচ্ছে কি বিকল্প সমূহ উৎপাদন। বিকল্প, এটা হচ্ছে কি চতুর্থ ধাপ। আর বিকল্প সমূহ মূল্যায়ন, এটা হচ্ছে কি পঞ্চম ধাপ। আর ষষ্ঠ ধাপ হচ্ছে কি উত্তম বিকল্প গ্রহণ, অর্থাৎ যথাযথ বিকল্প গ্রহণ, এটা হচ্ছে ষষ্ঠ ধাপ। এই দুটা ধাপ না। অর্থাৎ যদি জিজ্ঞেস করে সিদ্ধান্ত গ্রহণের ধাপ কয়টি, 6টি। এটা তোমরা মনে রাখবা। সমস্যা চিহ্নিতকরণ, সংজ্ঞায়িতকরণ, এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা এখান থেকে এগুলো পড়ে নিবা। বিকল্প কর্মপন্থা নির্ধারণ, অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। সিদ্ধান্ত বাস্তবায়ন, অনুবর্তিত মূল্যায়ন। সিদ্ধান্ত গ্রহণের উপাদান বা বিবেচ্য বিষয়। সিদ্ধান্ত গ্রহণের উপাদান ও বিবেচ্য বিষয় কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যবস্থাপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এক্ষেত্রে বিভিন্ন বিকল্প সিদ্ধান্ত হতে সর্বোত্তম সিদ্ধান্তটি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রহণ করে থাকে। বস্তুত সিদ্ধান্ত গ্রহণ ব্যতিরেকে ব্যবস্থাপনা কার্যগুলি সুষ্ঠু সম্পাদন করা যায় না। এই উপাদানগুলো হচ্ছে কি তথ্য উপাত্ত সঠিক, অর্থাৎ এক সময় বলা হতো জ্ঞানের শক্তি, এখন বলা হয় তথ্যই শক্তি। প্রয়োজনীয় প্রাসঙ্গিক ক্যান্সেল হয়ে গেছে। একসময় বলা হতো জ্ঞানের শক্তি, এখন বলা হচ্ছে তথ্য শক্তি। প্রয়োজনীয় প্রাসঙ্গিক তথ্য উপাত্তই কার্যকর সিদ্ধান্ত গ্রহণের মূল ভিত্তি। ইনপুট খারাপ হলে আউটপুট খারাপ হবে। তথ্য উপাত্ত প্রাসঙ্গিক এবং সঠিক না হলে তার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অবশ্যই হবে নাজুক, অর্থাৎ অবশ্যই ভুল হবে। তথ্য উপাত্ত নির্ভরশীল হলে সিদ্ধান্ত গ্রহণ নির্ভরযোগ্য হয়। প্রজ্ঞা ও জ্ঞান। মানুষের স্বতঃস্ফূর্ত জ্ঞান অনুভূতিকে প্রজ্ঞা বলে, অর্থাৎ মানুষের স্বতঃস্ফূর্ত জ্ঞান ও অনুভূতিকে কি বলে, প্রজ্ঞা বলে। এগুলো কিন্তু আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্নে নোট করে রাখবা। যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্বাহী প্রজ্ঞা ও জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রজ্ঞা বা দূরদর্শিতা সিদ্ধান্ত গ্রহণের সফলতা নিয়ে আসে। জ্ঞান প্রজ্ঞার অধিকারী, অধিক ফলপ্রসূ ব্যবস্থাপকগণ অধিকারে প্রজ্ঞাবান হয়ে থাকেন। ব্যবস্থাপনা প্রজ্ঞান, জ্ঞান, বুদ্ধিমত্তা, দূরদর্শিতা প্রদর্শন করে সিদ্ধান্ত গ্রহণ করলে প্রতিষ্ঠানিক সার্বিক সাফল্য অর্জন সহজতর হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো যেদিন পড়ে নেবে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে। এগুলো তোমরা নোট করে নিবা, অবশ্যই এগুলো পড়ে নিবা যে নমনীয়তা পর্যন্ত। সিদ্ধান্ত গ্রহণের বাস্তব ক্ষেত্রে সমস্যার সমাধান, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেগুলোর সমাধান সম্পর্কে বলা আছে। সমস্যা কিংবা সুযোগ চিহ্নিতকরণের ব্যর্থতা, অর্থাৎ
সমস্যা বা সুযোগ চিহ্নিত করতে ব্যর্থতা হয়, সঠিক সময়ে সঠিক প্রেক্ষাপটে চিহ্নিত করতে না পারায় কার্যকর সিদ্ধান্ত গ্রহণে মুখ্য অন্তরায়। সমস্যা চিহ্নিতকরণে ভুল হলে গৃহীত সিদ্ধান্তও কি হয়, ভুল হতে বাধ্য। ভুল সিদ্ধান্ত বাস্তবায়নের সমস্যা দূরীভূত না হয়ে ঘনীভূত হয়। ব্যবস্থাপকীয় দক্ষতার অভাব, এগুলো হচ্ছে কি সমস্যা। সহযোগিতার অভাব, সিদ্ধান্ত গ্রহণ অভাব, অসময়োচিত সিদ্ধান্ত, আবেগের প্রভাব, গাড়ি প্রযুক্তির জ্ঞানের প্রভাব। আর এগুলোর সমাধান কি? সমস্যা চ্যালেঞ্জ করা, পর্যাপ্ত বিকল্প অনুসন্ধান করা, সিদ্ধান্ত গ্রহণে ক্ষতিকর প্রবঞ্চনা এড়িয়ে যাওয়া, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ গ্রহণ, যথাসময়ে সিদ্ধান্ত অবহিতকরণ, কার্যকর তত্ত্বাবধান নির্ধারণ। এগুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। মেট্রো রেল তৈরিতে কোন ধরনের পরিকল্পনা? মেট্রো রেল হচ্ছে একাত্মক পরিকল্পনা। কোন পরিকল্পনা ব্যবস্থা কর্মভার লাঘব হয়? পরিকল্পনায় কর্মভার লাঘব হয় হচ্ছে কি হোয়াইট। আচ্ছা, এটা বাদ দাও, এটা তোমাদের আমি পরে বলবো নোট করে। এটা সহজটা তোমাদের বলতে মানে যেটা একদম, হ্যাঁ এটা হবে স্থায়ী পরিকল্পনা। কোন পরিকল্পনা ব্যবস্থাপক কর্মভার লাঘব করে? এটা হবে স্থায়ী পরিকল্পনা। কোনটি গাণিতিক প্রকাশকে পরিকল্পনা গাণিতিক প্রকাশকে বাজেট বলে? কোন পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করা হয়? পরিকল্পনা পটভূমি স্থাপন পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। কোন ধরনের পরিকল্পনার নমনীয়তার অভাব অধিক মাত্রায় লক্ষ্য করা যায়? স্থায়ী পরিকল্পনার মধ্যে নমনীয়তার অভাব অধিক মাত্রায় লক্ষ্য করা যায়। এগুলো তোমরা পড়ে নিবে। দেখো, সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, অর্থাৎ বিকল্প মানে বিভিন্ন কর্মবন্ধ থেকে সঠিক কর্মবন্ধ বাছাই করাকে কি বলে? সিদ্ধান্ত গ্রহণ বলে। নির্দেশনা কাকে বলে? কর্মীদের আদেশ দান উপদেশ দান দিয়ে কাজ আদায় করে নেওয়াই হলো কি নির্দেশনা। এরকম লক্ষ্য কি? পরিকল্পনার অভিপ্রেত লক্ষ্য বলে। কৌশলগত পরিকল্পনা কি? এগুলো তোমাদের পড়াইছি। সামগ্রিক পরিকল্পনা কি? পড়াইছি। আনুষ্ঠানিক পরিকল্পনা কি? স্ট্র্যাটেজি পরিকল্পনা কি? স্ট্র্যাটেজি পরিকল্পনা তোমাদের পড়ায়নি, ওটা একটু তোমাদের বলি। স্ট্র্যাটেজি পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্যই হলো স্ট্র্যাটেজিক পরিকল্পনা। স্ট্র্যাটেজিক লক্ষ্য নির্ধারণ ঊর্ধ্বতন নির্বাহনের কাজ, অর্থাৎ স্ট্র্যাটেজিক লক্ষ্য নির্ধারণ কাদের কাজ? ঊর্ধ্বতনের কাজ। তো আমি তোমাদের এই এই ব্যবস্থাপনার নীতি আর পরিকল্পনা যেহেতু খুব বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাদের যেগুলো রিডিং পড়তে বলছি ওগুলো অবশ্যই রিডিং পড়বা। আর হচ্ছে কি আমি তোমাদের পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা নিয়ে আলাদা আলাদা শর্ট আকারে তোমাদের ভিডিও দেবে ইনশাল্লাহ। আর ব্যবস্থাপনার 14টি নীতি নিয়েও আলাদা ভিডিও দিব। তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের আরও ভিডিও দিব। এখন আমরা একটু বিস্তারিত জানছি, কিন্তু তখন যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো সম্পর্কে আবারও বিস্তারিত জানবো। কারণ আমরা যে তোমাদের ভালোর জন্য ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করি। তোমরা অবশ্যই কমার্স প্রোর সাথে থাকবা। আর ভিডিওতে আমি যেগুলো নোট করতে বলছি ওগুলো নোট করবা। আমি তোমাদের আবার বলতেছি, তোমাদের ব্যবস্থাপনার নীতি আর পরিকল্পনা থেকে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বোর্ডের জন্য ওগুলো নিয়ে আলাদা আলাদা শর্ট আকারে তোমাদের ভিডিও দেবে ইনশাআল্লাহ। তো সবাই ভিডিওতে যেগুলো নোট করতে বলছে ওগুলো নোট করে নিবা। আর এতটুকু ভিডিও যারা সম্পূর্ণ ভিডিও দেখতেছো তাদেরকে ধন্যবাদ, তাদের জন্য শুভকামনা। ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। তো তোমরা ম্যানেজমেন্টটাকেও মানে গুরুত্ব সহকারে পড়ো। ম্যানেজমেন্টে তুমি যদি A+ পাও, তোমাদের মানে এসএসসি রেজাল্টটা এগিয়ে থাকবে, অর্থাৎ তোমাদের A+ পাওয়াটা কী হবে? সহজ হয়ে যাবে। ম্যানেজমেন্ট মার্কেটিংয়ে যদি তুমি A+ পাও, তোমাদের A+ পাওয়াটা কী হবে? সহজ হয়ে যাবে। তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। তোমরাও আমাদের জন্য দোয়া করিও, কমার্স প্রোর সাথে থাকিও। ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।